কথা শোনা যায়? জি ভাইয়া, কথা শোনা যায়। ও, ঠিক আছে। আচ্ছা, আমরা কন্ডিশন দিয়ে শুরু করব। আমাদের আগের দিনের সাবজেক্ট আর এগ্রিমেন্টের বোধহয় লাস্টের 5টা নিয়ম বাকি ছিল, তো এই কন্ডিশন শেষ করে আমরা ওই নিয়মটা শেষ করি। আচ্ছা, আপনাদের কালকেও ক্লাস হবে, আমি হচ্ছে জানাই দিব গ্রুপে। কালকেও ক্লাস হবে 7:30টার সময়। কালকে ইনশাল্লাহ আমরা মডিফায়ারের উপর ক্লাস নেব। কালকেও ক্লাস হবে, আমি একটু টানা ক্লাস নিব। এই কয়দিন আমার যে কয়দিন ছুটি আছে সেই কয়দিন আমি একটু টানা ক্লাস নিব। টানা ক্লাস নিব। এরপর হচ্ছে আখিলের একটা রিটেন ক্লাস বাকি থাকবে, আখিল রিটেন ক্লাস নেবে। তারপর আমরা ইন্টারমিডিয়েট সেকশনের ক্লাসটা শেষ করে দিব নেক্সট উইকের মধ্যে। সো ইন্টারমিডিয়েট ক্লাস শেষ হওয়ার পরে হচ্ছে আপনাদের তো ওই যে ক্লাসগুলো পিন করে দেওয়াই আছে, আপনারা ওগুলো কন্টিনিউ করতে থাকবেন। আমরা অ্যাডভান্স সেকশনের যেই 10টা মতো প্র্যাকটিস ক্লাস বাকি থাকবে, অ্যাডভান্স সেকশনের ক্লাসগুলো অগাস্ট টু সেপ্টেম্বর এই টাইমের মধ্যে হবে। এক মাস রিভাইজ দিবেন, নভেম্বরে যে মক টেস্ট দিবেন। হ্যাঁ, মোটামুটি এই হচ্ছে প্ল্যান। না, তা না হলে আপনাদের সাথে আমার কানেক্টেড থাকা হবে না, আর নিজেরও একটু ব্যস্ততা যাবে আসলে জুলাই মাসে আর অগস্ট মাসের শুরুর দিকে। ওকে, ফাইন। সো কন্ডিশনের ইনভার্সন দিয়ে শুরু করি এখন। কন্ডিশনে আসি, তারপর ইনভার্সনে যাবে। দেখেন, কন্ডিশন আমাদের বেশ কমন একটা টপিক। ছোটবেলায় আমাদের কমপ্লিটিং সেন্টেন্স বলে একটা জিনিস আসতো স্কুলে। আমরা ওখানে কন্ডিশন পড়ছি, এবং ওইখানে কন্ডিশন পড়ার সময় আমরা বেশ কিছু শর্টকাট শিখে ফেলছি। দেখেন, ওই সময় যখন আমরা ছোটবেলায় কমপ্লিটিং সেন্টেন্স করতাম, মনে করে দেখেন, কমপ্লিটিং সেন্টেন্স যখন আমরা পড়তাম, কমপ্লিটিং সেন্টেন্সে দেখেন বাক্যটা এভাবে থাকতো: ইফ আই ওয়ার এ ড্যাশ, সরি, ইফ আই ওয়ার এ কিং, কমা ড্যাশ। এই যে এরকম থাকতো, মনে আছে? মনে আছে যে এরকম একটা বাক্য থাকতো? পড়ছেন, এগুলো পড়ছেন ছোটবেলায়? জি ভাইয়া, করছি। হ্যাঁ, এরকম একটা বাক্য থাকতো। এখন মজার ব্যাপার হচ্ছে বাক্যগুলো সবসময় ইফ দিয়েই শুরু হতো, এবং এইটাকে কাজে লাগায় আমরা স্কুলে থাকতে এই কন্ডিশনের একটা শর্টকাট আবিষ্কার করে ফেলছিলাম। এক পাশ প্রেজেন্ট হলে আর এক পাশ ফিউচার, এক পাশ পাস্ট হলে আর এক পাশ উড প্লাস ভি ওয়ান, এক পাশ পারফেক্ট হলে আর এক পাশে উড হ্যাভ প্লাস ভি থ্রি। কারণ আমরা জানি এক পাশে কি থাকবে, এক পাশে হয় প্রেজেন্ট থাকবে, এক পাশে তা না হলে পাস্ট থাকবে, তা না হলে পারফেক্ট থাকবে। বাক্যগুলো সবসময় এই স্ট্রাকচারে থাকতো, ইফ দিয়ে শুরু হতো, লাস্টে যে একটা গ্যাপ থাকতো। এখন দেখেন, এই যে এক পাশ প্রেজেন্ট আর এক পাশ উইল প্লাস ভি ওয়ান, এক পাশ পাস্ট আর এক পাশ উইল প্লাস ভি ওয়ান, এই এক পাশ আর এক পাশ সেটা ভুলে যেতে হবে। এক পাশ আর এক পাশ এটা আমাদেরকে ভুলে যেতে হবে। হ্যাঁ, আমাদেরকে এটা একদম গ্রামারের স্ট্রাকচার অনুযায়ী শিখতে হবে। এখন এক পাশ আর এক পাশ কেন ভুলে যাবে? দেখেন, ধরেন আমি এই বাক্যটা, ইফ আই ওয়ার এ কিং, আপনি সাপোজ লিখলেন আই উড হ্যাভ দ্য প্লেন, লিখলেন আই উড হ্যাভ দ্য প্লেন। ভালো করে দেখেন যে বাক্যটাতে কি ঘটতো। আচ্ছা, এর মধ্যে কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কেউ আমাকে বলতে পারবেন? এর মধ্যে ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? ডান পাশেরটাই এই ইন্ডিপেন্ডেন্ট ডান, ক্লজ। ডান পাশে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিভাবে বুঝলেন? যে সব পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স, মানে আরো সুন্দর উপায় আছে চেনার। পূর্ণাঙ্গ সেন্টেন্স টেন্টেন্স না, এগুলো ভিগ কথা, আরো সুন্দর উপায় আছে। গ্রামারের ভাষায় বলেন, কিভাবে ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ চেনা যায়? আর কেউ? কিভাবে ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ চেনা যায়? আপনাদের মনে নাই ক্লজ মার্কার যুক্ত অংশটা? রিলেটিভ ক্লজ ক্লজ মার্কার যুক্ত মার্কার। অংশটারে বলে ডিপেন্ডেন্ট ক্লজ। যে অংশে ক্লজ মার্কার নাই সেটারে বলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দেখেন, পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারতেছে নাকি পারতেছে না, এটা বোঝার জন্য আমাকে অর্থ করতে হবে। আমি আপনাদেরকে আগেও অনেকবার বলেছি, এখনো বলতেছি, আইবি এর পরীক্ষার হলে গ্রামার কোশ্চেন সলভ করার ক্ষেত্রে যত কম বাংলা মিনিং করবেন আপনার জন্য তত ভালো। বাংলা মিনিং করতে গেলেই একাধিক অ্যান্সারকে আপনার ক্যারেক্ট অ্যান্সার বলে মনে হয়। ইভেন আমরা যখন ফিল ইন দ্য ব্লাঙ্ক সলভ করবো তখন আমরা বাংলা মিনিং এর প্রয়োজনীয়তা মিনিমাইজ করে ফেলবো। বাংলা মিনিং একদমই যতটুকু না করলেই নয় ততটুকুই করবো। বাংলা মিনিং করতেছেন মানে টাইম নষ্ট করতেছেন, কনফিউশন বাড়াচ্ছেন। তো পূর্ণাঙ্গ মিনিং দিতে পারে নাকি পারে না আমরা এই এই আলোচনাতে যাবো না, ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, এখন আমার প্রশ্নটা হচ্ছে, স্কুলে যখন পড়ছেন তখন সবসময় ডিপেন্ডেন্ট ক্লজটা দেওয়া থাকতো,
এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লসের নিচে গ্যাপ থাকতো, এবং বাক্যের শুরুতে ডিপেন্ডেন্ট ক্লজ থাকতো, এরপর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতো। আপনারা এইগুলোর সাথে কি একমত? ভালো করে বুঝেন। স্কুলে যখন এটা আসতো, আমি আবার একবার লিখি, স্কুলে এটাই ভাবে আসতো, ইফ আই ভ্যারি কিং, কমা ড্যাশ। স্কুলে যখন এসছে তখন সবসময় ডিপেন্ডেন্ট ক্লজটা দেওয়া থাকছে এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজে গ্যাপ দেওয়া থাকছে। এবং এইটার সিকোয়েন্সটা কি হয়েছে, যে বাক্যের শুরুতে ডিপেন্ডেন্ট ক্লজটা দেওয়া, এরপরে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা দেওয়া, এরকমই তো, এটাই না? এই সিকোয়েন্স গুলোই মেনটেন করছে না, দেখেন তো। একটু রেসপন্স করবো। জি ভাইয়া। তো এখন প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে, দেখেন এই যে বাক্যটা, এই বাক্যটা নর্মালি আসতে চার ভাবে আসতে পারে। প্রথমত অফকোর্স এত ছোট বাক্য আসবে না, বাট এটা চার ভাবে আসতে পারে। কিরকম? আপনাকেও বলতে পারে ইফ আই ওয়ার এ কিং, অর্থাৎ নর্মালি যেমন পড়ছেন ড্যাশ। আপনাকে বলতে পারে ড্যাশ, ইফ ড্যাশ, কমা, আই উড হেল্প দ্য পোর। আপনাকে বলতে পারে আই উড হেল্প দ্য পোর, আই উড হেল্প দ্য পোর ইফ ড্যাশ। এবং আপনাকে বলতে পারে ড্যাশ, ইফ আই ওয়ার এ কিং। দেখেন এই বাক্যটা আপনাকে চারটা কম্বিনেশনেও দিতে পারে, এবং আমরা জানি না কোন ক্লসে গ্যাপ দেওয়া থাকবে। দেখেন এই জায়গাটাতে ইন্ডিপেন্ডেন্ট ক্লসে গ্যাপ দেওয়া, এই জায়গাটাতে ডিপেন্ডেন্ট ক্লসে গ্যাপ দেওয়া। ইভেন আমরা এটাও জানি না যে বাক্যের শুরুতে কোন ক্লসটা দেওয়া থাকবে। প্রথম দুইটা বাক্যে দেখেন ডিপেন্ডেন্ট ক্লস দিয়ে শুরু হয়েছে, এবং এর পরের দুইটা বাক্য দেখেন ইন্ডিপেন্ডেন্ট ক্লস দিয়ে শুরু হয়েছে। সো আমরা সিকোয়েন্স জানি না। এই যে একটা প্রেজেন্ট হইলে আর একটা ফিউচার, একটা পাস্ট হইলে আর একটা প্লাস জীবন, এরকম একটা আর একটা দিয়ে পড়া যাবে না। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে আমাদের কি দিয়ে পড়তে হবে? আমরা যখন কন্ডিশন এখন থেকে পড়বো, অ্যাটলিস্ট আইবি এর জন্য, আপনি বিসিএস এর জন্য এই স্টাইলে যেতে পারেন, বিসিএস এখন ওই স্টাইলটাই ফলো। অ্যাটলিস্ট আইবিএ পরীক্ষা দিতে যখন ঢুকবেন, মেক শিওর আপনি কি পড়তেছেন, এই দুইটাকে আপনি ট্রান্সলেট এইভাবে করতেছেন। একটা হচ্ছে ইফ যুক্ত ডিপেন্ডেন্ট ক্লজ, এবং আরেকটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এই মেক শিওর আপনি এই দুইটা টার্ম বলতেছেন, একটা হচ্ছে ইফ যুক্ত ডিপেন্ডেন্ট ক্লজ এবং আরেকটা প্রিন্সিপাল ক্লজ। তো আপনি যখন বলতেছিলেন একটা প্রেজেন্ট হলে একটা ফিউচার, আপনি এভাবে বলবেন না, বরং আমরা বলবো ইফ যুক্ত ডিপেন্ডেন্ট ক্লজটা যদি প্রেজেন্ট হয় তাহলে প্রিন্সিপাল ক্লজ ফিউচার হবে। ইফ যুক্ত ডিপেন্ডেন্ট ক্লজ যদি পাস্ট হয় তাহলে প্রিন্সিপাল ক্লজটাতে উড প্লাস ইওন হবে। মানে পড়ার স্টাইলটা কি বুঝছেন? পড়ার কি স্টাইলটা চেঞ্জ করতে হবে, এটা কি বুঝছেন? এখন আমি রুলসে যাই নাই। জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ। সো এখন আসেন কন্ডিশন। দেখেন, কন্ডিশন শুধুমাত্র ইফ দিয়েই হয় না, কন্ডিশন অনেকভাবে হইতে পারে। একদম শুরুতে আমরা ইফ নিয়ে আলোচনা করছি, এটা হচ্ছে ইফ নিয়ে আলোচনা শুরু। আহ, আমি আর গত বছর কন্ডিশন এসেছি কিনা জানি না, আমার তো মনে নাই গত বছর, মানে গত বছর তো আমি পরীক্ষা দিতে বসি নাই, যদিও বসা উচিত আমার। অ্যান্ড হোপফুলি নেক্সট বার থেকে আমাদের এই মার্সের কেউ না কেউ পরীক্ষা দিতে বসবে। আপনাদের চিন্তার কারণ নাই যে আমরা ভুল অ্যান্সার দেখাবো, বাট কোশ্চেনটা দেখাটা জরুরি অনেক কিছু। হ্যাঁ, কোশ্চেন দেখানোর বাইরে বেরোন না, কোশ্চেন দেখাটা জরুরি। তো গতবার পরীক্ষা দিতে বসা হয় না, এই জন্য আমি বলতে পারতেছি না। 65th 66th দুইটা ইনটেকেই কন্ডিশন থেকে প্রশ্ন এসছে, দুইবারই ইফ দিয়েই এসছে। হ্যাঁ। তো দেখে কন্ডিশন আপনার সহজ মনে হতে পারে, বাট কন্ডিশন বেশি ইম্পর্টেন্ট, এবং চাইলে কন্ডিশন থেকে ঝামেলা করা যায়, সেই ঝামেলায় আমরা আস্তে আস্তে যাবো। তো ইফ যুক্ত কন্ডিশন সেন্টেন্স এই চার রকমের হতে পারে। আমরা বলতেছি একটা জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। এর মধ্যে জিরো আর ফার্স্ট কন্ডিশনটাকে আমরা বলতেছি রিয়েল কন্ডিশন। রিয়েল কন্ডিশন মানে হচ্ছে এই কাজগুলা বাস্তবে ঘটা সম্ভব। আনরিয়েল কন্ডিশন মানে হচ্ছে এই কাজগুলো আর বাস্তবে ঘটা সম্ভব না। তাহলে এইটা রিয়েল কন্ডিশন। আপনি জিরো কন্ডিশন আর ফার্স্ট কন্ডিশনকে হোপ দিয়ে রিপ্লেস করতে পারেন, এটা একটু মনে রাখবেন, একটু পরে আমরা হোপ আর উইশে যাবে। এবং আপনি আনরিয়েল কন্ডিশনকে উইশ দিয়ে রিপ্লেস করতে পারেন। তাহলে হোপ রিয়েল কন্ডিশন প্রকাশ করে, উইশ আনরিয়েল কন্ডিশন প্রকাশ করে। আচ্ছা, হোপ আর উইশে যে আরো বিস্তারিত কথাবার্তা বলা যায়। তো দেখেন রিয়েল কোনটা আনরিয়েল কোনটা এগুলো আমাদের দরকার আসলে রিটেনের জন্য। গ্রামারে আপনার এটা কোনটা রিয়েল কোনটা আনরিয়েল এটা আমাদের জানা দরকার হবে না। সো আমরা ডিরেক্ট স্ট্রাকচারে চলে যাই, জিরো কন্ডিশন এবং ফার্স্ট কন্ডিশন। দেখেন জিরো কন্ডিশন আছে,
সো জিরো কন্ডিশন কি বলতেছে, ইফ যুক্ত ডিপেন্ডেন্ট ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ইফ যুক্ত ডিপেন্ডেন্ট ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রিন্সিপাল ক্লজটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ইফ যুক্ত ডিপেন্ডেন্ট ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ডিপেন্ডেন্ট ক্লজটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এইখানটাতে দেখেন, ইফ দ্য ট্রাফিক ইজ হেভি, এই যে ইফ যুক্ত ডিপেন্ডেন্ট ক্লজ, ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রিন্সিপাল ক্লজ এম। তাহলে ইফ যুক্ত ডিপেন্ডেন্ট ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, প্রিন্সিপাল ক্লজটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখন একটা জিনিস মনে রাখবেন, এটা বেশ ইম্পর্টেন্ট। আপনি নর্মালি জিরো ফার্স্ট কন্ডিশনের জায়গায় জিরো কন্ডিশন ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এই কথাটা একটু পরে বলি, আমরা আসবো, আবার আসবো, আমরা জিরো কন্ডিশন আবার আসবো। এতটুকু বুঝছেন এখনো পর্যন্ত যা বলছি, স্ট্রাকচারটা বুঝছেন, কোনো ঝামেলা আছে? এটা খুবই ছোটবেলার জিনিস, এই পর্যন্ত বোঝা গেল। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। ওকে, পরেরটাই যাই আমরা, ফার্স্ট কন্ডিশন। তো ফার্স্ট কন্ডিশনও আমরা জানি, ফার্স্ট কন্ডিশনে কি হয়। ফার্স্ট কন্ডিশন বলতেছে ইফ যুক্ত ডিপেন্ডেন্ট ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে প্রিন্সিপাল ক্লজটাই উইল, ক্যান, মে প্লাস ভি ওয়ান হয়। তো দেখেন, ইফ যুক্ত ডিপেন্ডেন্ট ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রিন্সিপাল ক্লজ উইল প্লাস ভি ওয়ান। হ্যাঁ, ইফ যুক্ত ডিপেন্ডেন্ট ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রিন্সিপাল ক্লজ উইল প্লাস ভি ওয়ান। এখানে ক্যান বা মেও হইতে পারে। এখন দেখেন, একটা জিনিস কমন, আমরা একটু এইখানটাতে যাই, একটা জিনিস কমন ভালো করে বুঝেন। সো জিরো কন্ডিশন এবং ফার্স্ট কন্ডিশন, এই দুইটাতেই একটা জিনিস কম, সেটা কি, ইফ যুক্ত ডিপেন্ডেন্ট ক্লজটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতেছি, এবং এদের মধ্যে পার্থক্যটা কোথায় হচ্ছে, পার্থক্যটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লসেস। ইন্ডিপেন্ডেন্ট ক্লসে যে আমরা দেখতেছি জিরো কন্ডিশনের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ক্লসেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ফার্স্ট কন্ডিশনে উইল অবলিক মে অবলিক ক্যান প্লাস ভি ওয়ান। এখন প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আমরা কখন কোনটা দিব। যদি আমার নর্মালি একটা বাক্য দেওয়া থাকে যেখানে ইফ যুক্ত ডিপেন্ডেন্ট ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে, তখন কখন কোনটা অ্যাপ্লাই করব। সো প্রথমত ইউনিভার্সাল ট্রুথ এবং ইউনিভার্সাল ট্রুথ সায়েন্টিফিক ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ সায়েন্টিফিক ফ্যাক্ট, এই সমস্ত জায়গায় কোনটা ইম্পর্টেন্ট, এই সমস্ত জায়গাতে জিরো কন্ডিশন আমরা অ্যাপ্লাই করি। কিরকম, আমি আপনাকে বললাম ইফ ইউ হিট ওয়াটার at 100 degree Celsius, it boils, oblique will boil. সো দেখেন, এইটা সাইন্টিফিক ট্রুথ। সো এখানে আমরা কোনটা প্রিফার করব, ফার্স্ট নাকি জিরো? জিরো। 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 আমি যদি এখন নর্মালি বলি যে ইফ আই সি ইউ, আই কল অবলিক উইল কল ইউ, এখন আমরা কোনটা প্রিফার করব? উইল কল। ফার্স্ট কন্ডিশন। সো ইউনিভার্সাল ট্রুথ সায়েন্টিফিক ফ্যাক্টের ক্ষেত্রে জিরো কন্ডিশন প্রেফারেবল, বাকি সমস্ত ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশন প্রেফারেবল। তবে ফার্স্ট কন্ডিশন হওয়ার কথা, কিন্তু অপশনে ফার্স্ট কন্ডিশন নাই, জিরো কন্ডিশন আছে, আমরা সেক্ষেত্রে জিরো কন্ডিশন অ্যান্সার দিতে পারবো। জিরো কন্ডিশন হওয়ার কথা, কিন্তু অপশনে জিরো কন্ডিশন নাই, ফার্স্ট কন্ডিশন দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা অ্যান্সারে ফার্স্ট কন্ডিশন দিতে পারবো। অর্থাৎ ইফ ইউ হিট ওয়াটার এট 100 ডিগ্রি সেলসিয়াস, হওয়ার কথা ইট বয়েলস, অপশনে বয়েলস নাই, অপশনে আছে উইল বয়েল, অপশনে আছে উড বয়েল, উড হ্যাভ বয়েলড, কোনটা দিবেন তখন? উইল বয়। উইল বল। উইল বয়েল। ইফ আই ভাইয়া, সি ইউ আই কল ইউ ভাইয়া অবলিক নান উইল অফ কল ইউ, দিস এখন এখানে যদি উইল কল ইউ থাকে, আমরা দিচ্ছি, অপশনে উইল কল ইউ নাই। সো কি হবে তখন? কল তখন ইউ। শুধু কল ইউ হবে, বুঝছেন? জি ভাইয়া, ভাইয়া নান অফ দিস থাকলেও আমরা এই কল ইউটাই দিব, নান তাই অফ তো? দিস থাকলেও, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি নান অফ দিস থাকলেও।
ওকে, থ্যাংক ইউ। একটা জিনিস মনে রাখবেন, আমরা এই যে বলতেছি না যে ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে জিরো কন্ডিশন, বাকি সব ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশন, এগুলা হচ্ছে প্রিফারেবল। এরকম না যে ফার্স্ট কন্ডিশন এইখানটাতে যদি আমি ফার্স্ট কন্ডিশন দিই বাক্যটা ভুল, এটা কিন্তু ভুল না, কিন্তু প্রেফারেবল, জিরো কন্ডিশন প্রেফারেবল বেশি। সো ফার্স্ট কন্ডিশন দিলে ওখানে ভুল নাই। এখন জিরো কন্ডিশন অপশনে নাই, তাহলে অপেক্ষাকৃত লেস প্রেফারেবল কিন্তু কারেক্ট যেটা সেটা দিব। বুঝছেন? ওকে ফাইন, এই পর্যন্ত গেল। হ্যাঁ, এখন আমাকে তাহলে বলেন এটা কি। সিটের ভাইয়া, হ্যাঁ বল। ভাই সিটের মধ্যে যে কন্ডিশনের এক্সাম্পলটা ছিল, ওটা তো ভাইয়া ইয়া না, হেবিচুয়াল ফ্যাক্টর না, আর ইউনিভার্সাল ট্রুথ না। আমার জানা নেই, আমি এখন এক্সাম্পলে যাই তারপর বললাম ভাই, এক্সাম্পলে যাই না। না ভাই, এখানে কিছুক্ষণ আগে পড়াইছেন যে জিরো ইয়াতে সিটের মধ্যে। ওটা একটা এক্সাম্পল জাস্ট দেওয়া, মানে এক্সপ্লেন করার জন্য, ওটা এক্সপ্লেন করার জন্য দেওয়া একটা এক্সাম্পল, স্ট্রাকচার বোঝানোর জন্য দেওয়া, একটু ডিস্টিংগুইশ হচ্ছে এটা আর কি। আচ্ছা ফাইন, এখন আমাকে বলেন এটা কি হবে। হ্যাঁ কি হলো? A deteriorates. বাকিরা কি হবে? আচ্ছা উইল ডিটেরিওরেট হবে না কেন? আমার প্রশ্ন তো, উইল ডিটেরিওরেট হবে না কেন? কারণ এটা ইফ যুক্ত ডিপেন্ডেন্ট ক্লজ। এক্স্যাক্টলি, এই যে এখন দেখেন, যেই কারণে এই এক্সাম্পলটা দেওয়া, আমি যদি ক্লাসের শুরুতে এই প্রশ্নটা ধরতাম, আপনারা হয় বি অ্যান্সার দিতেন, তা না হলে ডি অ্যান্সার দিতেন। আপনি যদি এখন এটা পড়েন, এক পাশ প্রেজেন্ট হইলে আর এক পাশ ফিউচার, এই কোশ্চেন কি আপনি অ্যান্সার করতে পারবেন ঠিক মতন? আপনি যদি এটা পড়তেন এক পাশ প্রেজেন্ট হইলে আর এক পাশ প্রেজেন্ট অথবা আর এক পাশ ফিউচার, এটা কি অ্যান্সার করতে পারবেন? বুঝছেন প্রবলেমটা? বুঝছেন কেন আমি নিষেধ করছি আপনাদেরকে যে ছোটবেলায় যেভাবে পড়ছি সেভাবে পড়া যাবে না? বুঝছেন কি? সো জি এখানে ভাইয়া। গ্যাপটা কিন্তু দেওয়া আছে ডিপেন্ডেন্ট ক্লজে, এবং আমরা জানি যে আমরা প্রেজেন্ট নাকি ফিউচার এই চয়েসটা আমাদের আছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ক্ষেত্রে, কিন্তু জিরো কন্ডিশন হোক আর ফার্স্ট কন্ডিশন হোক, ডিপেন্ডেন্ট ক্লজ সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হয়েছে। ওকে ফাইন, এখন সেকেন্ড আর থার্ডে আসেন, তারপরে আমরা আস্তে আস্তে একটু ট্রিকি প্রবলেমে যাব। সেকেন্ড কন্ডিশনে কি বলতেছে? ইফ যুক্ত ক্লজ যদি সিম্পল পাস্ট টেন্স হয়, সিম্পল পাস্ট টেন্স মানে ভি টু অ্যাকচুয়ালি। আচ্ছা, এটা হচ্ছে ইফ যুক্ত ক্লজ, তাহলে প্রিন্সিপাল ক্লজে কি হয়? উড, কুড, মাইট প্লাস ভি ওয়ান। এইখানটাতে দেখেন, নিউ ইফ যুক্ত ক্লজ, কুড প্লাস ভি ওয়ান, ইফ যুক্ত ক্লজ ভি টু, কুড প্লাস ভি ওয়ান, ডিডেন্ট হ্যাভ ইফ, তাহলে এটা ভি টু, কুড প্লাস ভি ওয়ান। বুঝছেন? বুঝছেন কি? এই পর্যন্ত বুঝছেন? আমরা এখনো ট্রিকি প্রবলেমে যাই না, আমরা যাবো। এখনো পর্যন্ত যে এই পর্যন্ত বুঝছেন কি?
একটু রেসপন্স করবেন ভাই, বুঝতে জি ভাইয়া। রেসপন্স করবেন না বুঝতে করবেন। বুঝতে ভাইয়া। থার্ড কন্ডিশন আছে। সো থার্ড কন্ডিশন, ইফ যুক্ত ক্লজ পাস্ট পারফেক্ট টেন্সে হইতো। ইফ যুক্ত ক্লজ পাস্ট পারফেক্ট টেন্সে হইতো। প্রিন্সিপাল ক্লজ উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি। উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি। মিউট করেন সবাই, ভিডিও অফ করেন। হ্যাঁ, উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি। সো এখানটাতে আসেন, দেখেন ইফ যুক্ত ক্লজ, এটা ইফ যুক্ত ক্লজ। এরপর আমরা পাচ্ছি হ্যাড টেকেন, সো হ্যাড প্লাস ভি থ্রি মানে পাস্ট পারফেক্ট টেন্স। ইফ যুক্ত ক্লজ পাস্ট পারফেক্ট টেন্সে আছে প্রিন্সিপাল ক্লজ উড হ্যাভ প্লাস ভি থ্রি। ইফ যুক্ত ক্লজ পাস্ট পারফেক্ট টেন্সে আছে এন্ড মাইট হ্যাভ প্লাস ভি থ্রি। এই পর্যন্ত বুঝছেন? এখন আমরা ট্রিকি প্রবলেমে যাব, যদি এইটুকু আপনাদের ক্লিয়ার হয়। এইটুকু যদি ক্লিয়ার হয়, এইগুলা এখন আপনাদের পড়ার দরকার নেই, এইগুলা কিভাবে আসতেছে আমরা ওটা দেখবো। হ্যাঁ? এই পর্যন্ত জাস্ট বুঝছেন কিনা? বুঝতে ভাইয়া। আচ্ছা, সো এখন আমরা ট্রিকি প্রবলেমে আসি। হ্যাঁ, প্রথমত আমি আপনাকে বললাম ওকে, এটা কি হবে? Would write a এটা কি poem. হবে? আচ্ছা, উড রাইট এ উড পোয়েম। রাইট। উড হ্যাভ রিটেন হবে না কেন? ভাই এখানে হেড মেইন ভার্বে কাজ করতেছে, কিভাবে বুঝবো? এক্সট্রা কোনো ভার্ব নাই হেড ছাড়া। এক্সট্রা কোনো ভি থ্রি নাই, এক্স্যাক্টলি। সো দেখেন, হ্যাড দেখে এক্সাইটেড হয়ে যাবেন না। হ্যাড এর পরে যদি এক্সট্রা কোনো ভি থ্রি না থাকে তাহলে এটা কিন্তু ভি টু। সো ভি টু মানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে এটা সেকেন্ড কন্ডিশন। সো সেকেন্ড কন্ডিশন অনুযায়ী আমরা দেখবো উড রাইট। ওকে, ফাইন। এই বাক্যটা যদি আমি এখন এভাবে কনভার্ট করি, আমি আপনাকে বললাম ইফ আই ড্যাশ ব্র্যাকেটে হ্যাভ এ পেন, কমা আই উড হ্যাভ রিটেন এ পোয়েম। হ্যাঁ, এটার অ্যান্সার কি? হেড হেড। সো কোন টেন্স, কোন কন্ডিশনে? Had had দেখেন, কোন কন্ডিশন, এটা কিভাবে বুঝবেন? যেই অংশটাতে ব্লাঙ্ক দেওয়া নাই ওইটা থেকে বুঝবেন। হ্যাঁ, সো কোন অংশটাতে ব্লাঙ্ক দেওয়া নাই? এইখানে ব্লাঙ্ক দেওয়া নাই। এখানে কি আছে? উড হ্যাভ প্লাস ভি থ্রি। উড হ্যাভ প্লাস ভি থ্রি কোন কন্ডিশনে হয়? ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন। থার্ড কন্ডিশন। তো থার্ড কন্ডিশনের ক্ষেত্রে ইফ যুক্ত ক্লজ কোন টেন্সে হয়? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? হেড প্লাস ভি3। হ্যাড প্লাস ভি থ্রি। তাহলে প্রথমে একটা হ্যাড আনি, এরপর হ্যাভ এর ভি থ্রি করলে আর একটা হ্যাড হয়। তো এই হচ্ছে আর একটা হ্যাড। এখন হ্যাড হ্যাড কোথা থেকে এসছে এটা কি বুঝছেন? বুঝতে ভাইয়া। হ্যাড হ্যাড কোথা থেকে? ওকে, হ্যাড হ্যাড কোথা থেকে এসছে এটা বুঝছেন? ফাইন। ভাইয়া এরকম এক প্রস্তুতি দিয়ে ডি দেওয়া থাকলে কখন বুঝবো উড আর কখন বুঝবো হেড? আসতেছে, আসবো, ওখানেও আসবো। এখন দেখেন, একটু পরে যদিও আমরা এই টপিকসটাতে যাব, ইনভার্সন, বাট ইনভার্সনের কিছু প্রাসঙ্গিক আলোচনা এখানটাতে আসবে। হ্যাঁ, ইনভার্সন অনেক ধরনের বাক্যে করা যায়। এর মধ্যে একটা হচ্ছে ইফযুক্ত কন্ডিশনাল সেন্টেন্স। এবং আরেকটা জিনিস মনে রাখবেন যে ইফযুক্ত কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে সেই স্পেশাল টাইপস এর বাক্য যেই বাক্যে বাক্যের শুরুতে কোনো নেগেটিভ অ্যাডভার্ব থাকে না, স্টিল ইনভার্সন করা যায়। সো ইনভার্সন মানে কি? কে সামনে চলে আসে?
ইনভার্সন হলে মানে কে ভার সামনে সাবজেক্টের চলে আগে চলে আসে? আসে। হ্যাঁ, কে কার সামনে আসে? ভার সাবজেক্টের আগে চলে আসে। কোন ভার্ব? কোন ভার্ব? ভাই মেইন ভার্ব। না, আপনার উত্তর মেইন ভার্ব যে একেবারে ভুল তা না, বাট মেইন ভার্ব একটা স্পেশাল কেস, সেখানে আমি যাব। প্রথমত অক্সিলারি ভার্ব বাক্যের সামনে চলে আসে, এটা হচ্ছে ইনভার্সনের মেইন নিয়ম, অরিজিনাল নিয়ম, বেসিক নিয়ম। আচ্ছা, তো এই বাক্যটাতে আমরা একটু ইনভার্সন করব। এই বাক্যটাতে ইনভার্সন করব। এই বাক্যটাতে অক্সিলারি ভার্ব কে আর মেইন ভার্ব কে? এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে আমরা কি বলছি? অক্সিলারি ভার্বটা সাবজেক্টের সামনে চলে আসবে এক, এবং এই ডিপেন্ডেন্ট ক্লসের ক্লস মার্কারটা উঠে যাবে। তাহলে কি দাঁড়ালো? এই বাক্যটা কি দাঁড়াবে বলেন তো? এই বাক্যটা কি দাঁড়াবে তখন? হ্যাড আই হ্যাড এ পেন। হ্যাড আই হ্যাড হ্যাড আই এ পেন, পেন। কোন হ্যাডটা আমি আগে আনতেছি? যে অক্সিলারি ভার্বের হ্যাডটা। সো হ্যাড আই হ্যাড এ পেন, এবং হ্যাড আই হ্যাড এ পেন মানে কি অ্যাকচুয়ালি দেখেন, আমার বেলায় এই বাক্যটাই এসেছিল। হ্যাড আই হ্যাড এ পেন, তারপরে এইখানটাতে ব্লাঙ্ক দেওয়া ছিল, ব্লাঙ্ক না, একটা বাক্য দিয়ে ওইটুকুন নিচে আন্ডারলাইন করা ছিল। সো হ্যাড আই হ্যাড এ পেন মানে কি অ্যাকচুয়ালি? হ্যাড আই হ্যাড এ পেন মানে হচ্ছে ইফ আই হ্যাড হ্যাড এ পেন। সো হ্যাড আই হ্যাড এ পেন দিয়ে যদি ব্লাঙ্ক দেওয়া থাকে, তাহলে কোন কন্ডিশন ধরবো আমরা? কোন কন্ডিশন ধরবো? থার্ড থার্ড Third কন্ডিশন। condition. থার্ড কন্ডিশন ধরবো। থার্ড কন্ডিশন। এখন একটু আগে এই অভিষেক ভাই যেটা বললো, মেইন ভার্ব সামনে চললে আসে মাঝে মধ্যে। কখন? বাক্যে যখন অক্সিলারি ভার্ব থাকে না। এই বাক্যটাতে দেখেন, এই বাক্যটাতে একটাই ভার্ব, মেইন ভার্ব। এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই। তো মনে রাখবেন, বাক্যের অক্সিলারি ভার্ব গুলাই যখন মেইন ভার্বের কাজ করে, তখন ইনভার্সন করার সময় মেইন ভার্বটা সামনে চলে আসতে পারে। ইনভার্সনে যায় আরো ডিটেলস। সো এই যে এই বাক্যটাতে দেখেন, এখানে তো হ্যাড নিজেই মেইন ভার্ব, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। তাহলে এই বাক্যে এই মেইন ভার্বটাই সাবজেক্টের আগে চলে আসবে। তাহলে এই বাক্যটাকে যদি আমি এখন ইনভার্স করতে চাই, কি লিখবো? আবারও বলতেছি, ইফ কিন্তু উঠে যাবে। কি লিখবো এটা? হ্যাড আই এ পেন। হ্যাড আই এ পেন, জাস্ট এই হ্যাডটা আগে নিয়ে চলে আসছে। সো হ্যাড আই এ পেন মানে কি অ্যাকচুয়ালি? হ্যাড আই পেন মানে হচ্ছে ইফ আই হ্যাড এ পেন। এখন কোন কন্ডিশন হবে পরেরটা? উইথ প্লাস পরেরটা কোন? ভি ওয়ান। সেকেন্ড কন্ডিশন, ইফ আই হ্যাড এ পেন। হ্যাঁ, সো আই উড রাইট এ পেন। আচ্ছা, এখন আমাকে বলেন, আহ, আচ্ছা প্রথমে আগে এটা বলেন কি হবে। হ্যাঁ, কি হবে answer? ইফ আই হ্যাড বিন এ বার্ড। কিভাবে বুঝলাম হ্যাড বিন? ওয়্যার না কেন? ও তো সেকেন্ড কন্ডিশন, এটা তো থার্ড আচ্ছা, কন্ডিশন। এটা থার্ড কন্ডিশন, তাই তো? ইফ আই ড্যাশ দেখলেই খুশি হয়ে ওয়্যার দিয়ে দিবেন না, এটা মাথায় রাখবেন, এটা থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন মানে হচ্ছে পাস্ট পারফেক্ট। আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি মানে হ্যাড বিন। ওকে, এখন আমার এই বাক্যটাকে ইনভার্স করে দেখেন কি হবে। হ্যাড আই বিন এ বার্ড। হ্যাড আই বিন এ বার্ড, কি করলাম আমরা এখানে? জাস্ট অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে এসেছি। সো হ্যাড আই বিন এ বার্ড, আই উড হ্যাভ বিন ফ্রি। বুঝছেন কি পর্যন্ত? বুঝতে পেরেছি। এই পর্যন্ত বুঝছেন? এই পর্যন্ত বুঝছেন? জি ভাইয়া। ওকে, এটা কি হবে বলো? আপনাদের কিন্তু আমি দিয়ে দিয়েছি, যতগুলা গ্রামার শিট আপনাদের, যতগুলো গ্রামার লেকচার শিট আছে সবগুলোর অ্যান্সার একসাথে কম্পাইল করে দিয়ে দেওয়া আছে, ওইটা একটু কালেক্ট করে রাখবেন।
কি হবে? হ্যাড হ্যাড। ভাইয়া হ্যাড শুরু। বাকিরা একটু মেসেজে অ্যান্সার লিখেন, আমি আসতেছি এক মিনিট। হ্যাঁ, আই উড হ্যাভ দিস হাউস এখানে কি কোনো ভালোবাসবে না? হ্যাঁ, হ্যাড। সো এইটা একটু মাথায় রাখবেন। এই যে অনেক সময় আমরা এই উড হ্যাভ দেখেই এক্সাইটেড হয়েছি। হ্যাঁ, উড হ্যাভ এর পরেও কিন্তু ভি3 থাকতে হবে যদি এটাকে থার্ড কন্ডিশন হতে হয়। শুধুমাত্র উড এবং হ্যাভ আছে মানে এখানে উড প্লাস ভি1। সো সেকেন্ড কন্ডিশন, ইফ আই হ্যাড। বুঝছেন? বুঝছি বুঝছেন ভাইয়া। কি? হ্যাঁ। এখন এই যে অভিষেক ভাই যে কোশ্চেনটা করলো, এই যে যদি অ্যাপোস্ট্রফি ডি দেওয়া থাকে, তো আপনি কিভাবে বুঝবেন যে এটা হ্যাড নাকি উড? এটা আমাদের বোঝার উপায় হচ্ছে এর পরের ভার্বটা দেখে। তো যদি আমি হ্যাড বোঝাই তাহলে এরপরে ডু লিখতে পারবো না, এরপরে ডান লিখতে হবে। এরপরে যদি উড বোঝায় তাহলে ডু লিখতে হবে। বুঝছেন কি? বুঝছি ভাইয়া। তো এটা উড আর এটা হ্যাড। আচ্ছা, এখন একটা জিনিস একটু মনে রাখবেন, এইটা আইবিএ তে এখনো আসে নাই, এটা একবার ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটে এসেছিল। দেখেন, ফার্স্ট কন্ডিশন এইটাকে শুড দিয়ে রিপ্লেস করা যায়, এবং এটার একটা মানে মডার্ন ইনভার্স ফর্ম শুড দিয়ে। ধরেন আমি বললাম এটা এটা টুইটার যদি আপনারা কেউ ফলো করেন, স্পেশাল স্পোর্টস জার্নালিস্ট গুলা ফলো করেন কেউ, আপনারা এই এক্সপ্রেশনটা দেখবেন প্রচুর। এটা খুবই কমন ওইখানে। এটা ফর্মাল ইংলিশে খুব যে কমন তা না, বাট আমি এই জিনিস দেখছি। হ্যাঁ, একবার আসতে দেখছি, এবং এটা এ ইউনিটে কিন্তু সারপ্রাইজিং। আমি ধরেন লিখলাম ইফ টেরেস্টেগন লিভস বার্সেলোনা, Joan Garcia will be the number one goalkeeper.
এটা তো ফার্স্ট কন্ডিশন, তাই না? আরে, এই বাক্যটাকে চাইলে এভাবে লেখা যায় অ্যাকর্ডিং টু মডার্ন ইংলিশ। এখানে আমরা শুড দিয়ে রিপ্লেস করি ইনভার্সন করার জন্য। শুড টেস্টেগান লিভ বার্সেলোনা। তো এই শুড টেরেস্টেগান লিভ বার্সেলোনা এর মানে কি? ইফ টেরেস্টেগান লিভস বার্সেলোনা। বুঝছেন? সো আপনার এই কোশ্চেন কিভাবে আসতে পারে? এই যে এইটা দিয়ে এরপরে একটা ব্লাঙ্ক দিতে পারে, এরপরে ব্লাঙ্ক দিতে পারে। আপনাকে এই শুড দেখে বুঝতে হবে এটা ফার্স্ট কন্ডিশন। দ্বিতীয়ত যেটা করতে পারে, যেটা এ ইউনিট করছিল, আইবিএতে তো যদিও এই ধরনের কোশ্চেন আসে কম, এ ইউনিট ডিরেক্ট এইখানটাতে গ্যাপ দিছিল, এইখানটাতে গ্যাপ দিছিল। ড্যাশ টের স্টেগান লিভ বার্সেলোনা, জোয়ান গার্সিয়া উইল বি দ্য নাম্বার ওয়ান গোলকিপার। এরপরে ও জাবি করছিল এখানে কি হবে, শুড, কুড, মাইট, ক্যান। বুঝছেন কি? বুঝতে পেরেছি। এটা একটু মাথায় রাখেন। খুব যে মানে অ্যাভেলেবেল ইউজ হয় তা না, বাট এই জিনিসটার ইউজ আমি এই স্পোর্টস জার্নালিজমে হতে দেখছি প্রচুর, এবং এই জিনিস একবার এ ইউনিটে এসছে, আইবিএ তে এখনো আসে নাই, বাট আইবিএ তে যদি আসে কখনো করবো কোনো পরীক্ষায়, এটা আইবিএ তেই আসবে। হ্যাঁ, এটা এ ইউনিটে এসছে, এটা বরঞ্চ একটা অ্যানোমালাস ব্যাপার। আচ্ছা, তো আমরা কিছু প্রবলেম সলভ করি। 25 নাম্বার পরিচয়। আপনারা একটু 25 নাম্বার ট্রাই করেন, তারপরে আমি আসবো। কঠিন বাক্যেই যায় একবার, তাহলে সহজ বাক্য এমনি পারবেন। হ্যাঁ, 25 নাম্বার করুন। 1 মিনিট টাইম। ওকে, বলেন কোনটা হবে? এ, বি, সি, আর। দেখেন, অনেকে যে ভুল করেছেন, বাক্যের প্রথমটা ঝামেলার। আমি প্রথমে ইফ দিয়ে শুরু করছি, তারপরে আনটিল দিছি, আবার ইট ইজ পসিবল দ্যাট দিছি, এটা একটু ঝামেলার। আপনি যদি আমার অ্যাপ্রোচ শুনেন, মানে আমি যেটা করতাম এই বাক্য প্রয়োগে, এইটুকু প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। বাক্যের এই অংশটা প্রিটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড। আমরা জানি এই যে এইখান থেকে ইফ শুরু হচ্ছে, দেখেন এই যে ইফ যুক্ত ক্লজ, এই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তাই তো? সো আগে আমি দেখি এই দ্বিতীয় ক্লজে কন্ডিশনের শর্ত কোন কোন অপশন মিট করতেছে। আমি প্রথম অংশটুকু নিয়ে কেয়ার করবো না, আমি দ্বিতীয় অংশে যাব। সো প্রথমে আসছেন, ইফ দা ইউনিভার্সিটি প্রোভাইডস V1, তাহলে প্রিন্সিপাল ক্লজ হয় উইল প্লাস V1 হবে,
তা না হলে শুধু ভি ওয়ান হবে, কিন্তু আমি দেখতেছি এখানে মে হ্যাভ প্লাস ভি থ্রি দেওয়া। সো মে হ্যাভ প্লাস ভি থ্রি বলে কোনো কন্ডিশন নাই, কোনো কন্ডিশনের স্ট্রাকচারে আমরা মে হ্যাভ প্লাস ভি থ্রি দেখি না। মাইট হ্যাভ প্লাস ভি থ্রি দেখি, সেটাও থার্ড কন্ডিশনে। বাট এইখানে আমরা দেখতেছি ইফ যুক্ত ক্লজটা ফার্স্ট কন্ডিশনে। সো এ নাম্বার বাদ। বি নাম্বারে আছে হ্যাড প্রোভাইডেড, ইফ যুক্ত ক্লজ হ্যাড প্রোভাইডেড, হ্যাড প্লাস ভি থ্রি। ঠান্ডা পানি খাবো। হ্যাঁ, ইফ যুক্ত ক্লজ হ্যাড প্লাস ভি থ্রি, প্রিন্সিপাল ক্লজ মাইট হ্যাভ প্লাস ভি থ্রি। সো দিস কুড বি আ পটেনশিয়াল অ্যান্সার, আমরা এখনো জানি না। সি নাম্বারে আসেন, দেখি ঠিক আছে কিনা। ইফ যুক্ত ক্লজ কি কখনো উড হ্যাভ হতে পারবে? ইফ যুক্ত ক্লজ উড হ্যাভ হতে পারবে? না ভাইয়া। না কখনো ভাইয়া। ইফ যুক্ত ক্লজ উড হ্যাভ দেখছেন? নাই, বাদ। ডি নাম্বারে আসেন, ইফ যুক্ত ক্লজ ভি ওয়ান প্রোভাইডস প্রিন্সিপাল ক্লজ, এখানে তাহলে মে বা উইল বা ক্যান প্লাস ভি ওয়ান হবে, কিন্তু এখানে আমি মাইট দেখতেছি, মাইট সেকেন্ড কন্ডিশনে হয়, কিন্তু এখানে দেখতেছি ফার্স্ট কন্ডিশন, বাদ। ই নাম্বারে আসেন, ইফ যুক্ত ক্লজ কখনো উড হইতে পারে? ইফ যুক্ত ক্লজ ইফ যুক্ত ক্লজ কখনো উড হতে পারবে? না ভাইয়া। না ভাইয়া। হতে পারবে না। সো বি বাদে আর কোনো অ্যান্সার নেই। So, এখন আপনি দেখেন বি নাম্বারে চেক করেন, এই যে হ্যাড নট ডিলেড আছে, এখানে উড হ্যাভ প্লাস ভি থ্রি আছে। সো এটা মিলতেছে, হ্যাড নট ডিলেড প্লাস উড হ্যাভ প্লাস ভি থ্রি। বাট আপনি যদি প্রথম অংশটুকু দিয়ে শুরু করেন, সম্ভবত এই বাক্যটা আপনি পরীক্ষার হলে ভুল অ্যান্সার করেছেন। দ্যাটস দ্য প্রবলেম। এরকম বাক্য কখনো আসে নাই, আমি কঠিন বাক্য দিয়ে রাখছি। সো একটু চোখ কান খোলা রাখবেন, অ্যাপ্রোচ কিভাবে করা যায়। হ্যাঁ, এগুলার কিন্তু কোনো বাধা ধরার নিয়ম নাই, যেরকম বাক্য হলে এইভাবে অ্যাপ্রোচ নেবেন, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। So, এই স্ক্যানিংটা আপনাকে করতে হবে যে বাক্যের কোন অংশটা অ্যাপ্রোচ করা ইজি। এখানে একদম বিনা বাক্যে সেকেন্ড অংশটা অ্যাপ্রোচ করা ইজি, কারণ প্রথম বাক্যে আপনাকে এই আনটিল কনফিউজ করে দিবেন। কারণ এই আনটিল যুক্ত ক্লজ এটা কিন্তু আর একটা ক্লজ, এখানে কোনো কন্ডিশন মানবে না। বুঝছেন, আনটিলের সাথে কিন্তু ইফের সম্পর্ক নেই, আনটিল আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তো ইফ যুক্ত ক্লজের সাথে আর একটা প্রিন্সিপাল ক্লজের সম্পর্ক হবে। আচ্ছা, এখন আসেন 24 নম্বর করেন দেখি। বুঝছেন আগেরটা কি? বুঝছেন সবাই? জি ভাইয়া। 24 নম্বর দেখতে পাচ্ছেন? 24 নম্বর দেখা যায়? না ভাইয়া। ওই 25 নম্বরের সমস্যা হচ্ছে এত বড় বাক্য দেখে তো প্রথমে সাবজেক্ট আর ভার্ব গুনতে বসে যাবো, ক্লজ দেখতে বসে যাবো। 24 নম্বর কি দেখা যায়? দেখা যায়? যাই জি ভাইয়া। ভাইয়া, দেখা যায়। ওকে ফাইন, কর। 1 মিনিট টাইম। ই নাম্বার। বাকিরা তো 24 নম্বর অপেক্ষাকৃত ইজি। 24 নম্বরে বোধ হয় প্রথমটুকু দিয়েই অ্যাপ্রোচ করা যাবে। আচ্ছা, আমি নাম্বার অপশন থেকে শুরু করি। তো 24 নম্বরে দেখেন, এটা প্রিটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড, একদম শুরুতে কি এই যে নাম্বার? ইফ যুক্ত ক্লজ, তারপরে প্রিন্সিপাল ক্লজ। তো আমরা এইটুকু নিয়ে আগে চিন্তা করি, আমরা এরপরে যদি দরকার হয় আমরা পরের ক্লাসে যাবো। এইটুকু নিয়ে আগে চিন্তা করি, এইটুকু নিয়ে চিন্তা করি, এইটুকু নিয়ে চিন্তা করি। আমাদের প্রথম কাজ এইটুকু নিয়ে। সেখানে কি কি ঘটতেছে? হ্যাঁ, এখানে কি কি ঘটতেছে? ইফ যুক্ত ক্লজে উড হতে পারবে না, বাদ। এ নাম্বার কেন বাদ বুঝছি। এরপরে আসেন ইফ যুক্ত ক্লজ পাস্ট পারফেক্ট। সো উড হ্যাভ বা মানে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি থ্রি থাকতে হবে। এখানে আমরা মাইট বি পাচ্ছি,
কোথাও হ্যাভ নাই, বাদ। সি নাম্বার, আইডেন্টিফাইড V2, কিন্তু পরের অংশে পাচ্ছি মাইট হ্যাভ প্লাস V3, তো এটাও বাদ। ডি নাম্বার, V1, পরের অংশে উড পাচ্ছি, কিন্তু এখানে উইল ক্যান মে হওয়া উচিত, বাদ। হ্যাড প্লাস V3, পরের অংশে পাচ্ছি মাইট হ্যাভ প্লাস V3, সো ই নাম্বার অ্যান্সার। দেখেন, এজন্যই বলতেছি বড় বাক্য দেখেই প্রথমেই একদম সবকিছু পড়ে বসে থাকবেন না, হ্যাঁ, ডিপেন্ড করতেছে। এবং এইটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে যে আপনি আপনার অ্যাপ্রোচ কেমন হবে। এখানে কিন্তু বাধা ধরার কোনো নিয়ম নাই। ই নাম্বারটা আবার বলবেন? ই নাম্বার দেখেন একদম শুরুতেই তো মিলতেছে। সেকেন্ড পার্টে ভাইয়া? আচ্ছা, এবার সেকেন্ড পার্টটাতে আসেন। সেকেন্ড পার্ট কিন্তু কন্ডিশন না, ও কিন্তু ইভেন ইফ দিয়ে শুরু করছে। বাট ইভেন ইফ দিয়ে শুরু করছে, এটা কিন্তু কন্ডিশনের স্টাইলে নাই। আচ্ছা, এখন এরপরও যদি আপনি কন্ডিশনে যাইতে চান, ই নাম্বারে যদি আসেন, ইভেন ইফ ম্যানেজমেন্ট হ্যাড রেসপন্ডেড, হ্যাড প্লাস V3, ইট ইজ আনলাইকলি দ্য প্রোডাকশন। এখন এই ইট ইজ আনলাইকলি এটা কিন্তু আরেকটা ক্লজ, এটার সাথে এটার সম্পর্ক নাই। এই যে হ্যাড প্লাস V3, এর জন্য আপনি পাইছেন এখানে মাইট হ্যাভ প্লাস V3, বুঝছেন? বুঝতে পেরেছি, বুঝছেন এটা কি ক্লস মার্কার। ইট ইজ আনলাইকলি? আপনি কি বলতেছেন যে এইটুকুর ক্লজ মার্কার কই? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, বলেন কোন ক্লজ মার্কার উজ্জ্ব থাকতে পারে? দেখ, ইট ইজ আনলাইকলি দ্যাট দ্য প্রোডাকশন ইস্যু মাইট হ্যাভ বিন অ্যাভয়েডেড ইন্টারলি, বুঝছেন? বুঝতে পেরেছি। ওকে। ভাই এখানে ইভেন ইফ কি ক্লজ মার্কারে কাজ করতেছে? ইভেন ইফ ক্লজ মার্কারের কাজ করতেছে, তবে এটা একটু মনে রাখবেন যে ইফ থাকলে যেমন আমরা স্ট্রেট ফরওয়ার্ড ধরে নেই এটা কন্ডিশন হবেই, ইভেন ইফ থাকলে অলওয়েজ এটা কন্ডিশনের স্ট্রাকচারটা ফলো নাও করতে পারে। এখানে করছে বাট নট নেসেসারি সবসময় করবে, বুঝছো? বুঝতে পেরেছি। হ্যাঁ। ভাই বাট আর ইভেন, বাটা তো একটা এখানে কি, বাটা একসাথে তো ক্লজ মার্কার, প্লাসের সঙ্গে ইভেন ইফ একসঙ্গে বসছে কোনোটা? বুঝি নাই। বাটের সাথে ইভেন ইফ একসাথে বসছে, দুটোটাই তো ক্লজ মার্কার, পাশাপাশি বসছে যে। এটা কি স্পেশাল কোনো নিয়ম? দোনোটাই ক্লজ মার্কার, স্পেশাল নিয়ম না, একটু গুনতে হবে তো তার। এক, দুই, দেখেন না, ঠিকই আছে। ইভেন ইফ যোগ করছে হচ্ছে এই যে এই অংশটার সাথে এই পরের অংশটা, পার্ট যোগ করছে এই পুরো অংশটার সাথে এই পুরো অংশটা, বুঝছেন? বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। হ্যাঁ। এত ডিটেলসে যদি ঢোকার দরকার না হয় কখনো ঢুকবেন না, নাহলে পরীক্ষার হলে কিন্তু মাথা খারাপ হয়ে যায়। এত কিছু পরীক্ষার হলে মনে থাকবে না। আচ্ছা, আমি একটু দেখি আর কোনটা কোনটা করানো যায় একটা দেশ। করেন, 21 নম্বর করুন। বি। 21 নম্বর করুন। বি। তো আগে একটা ট্র্যাপে পা দিতে নিষেধ করলাম, সেই ট্র্যাপটাতে সবাই পা দিয়ে বসে আছেন। মাইঠাবের পরে V3 আছে।
মাইট হ্যাভের পরে ভি থ্রি আছে, দেখেন তো। নাই ভাইয়া। মাইট হ্যাভের পরে ভি থ্রি নাই, তার মানে কি? এটা মাইট প্লাস ভি ওয়ান। তো মাইট প্লাস ভি ওয়ান থাকলে কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন থাকলে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয়, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। এটা একটু মনে রাখবেন, এই এম টু ইজ টু আর টু মানে হচ্ছে উইল। তাহলে আমাকে বলেন, আমি যখন বলতেছি ওয়াজ টু বা ওয়্যার টু, এটার মানে কি? এটার মানে হচ্ছে উড। সো এই যে ওয়্যার টু স মানে উড স, এখন ইফযুক্ত ক্লসে উড হয় না, বুঝছেন? আচ্ছা, আরো একটু প্যাসিভ রিলেটেড জিনিসপাতি আপনাদের করাই ফেলি আমি। প্যাসিভের বাক্যগুলো, আচ্ছা 8 নম্বরটা একটু পড়। হ্যাঁ, সবাই একসাথে ভুল করছে। দেখেন, কিভাবে? প্রথমত আই উড হ্যাভ হেল্পড, কোন কন্ডিশন? থার্ড কন্ডিশন। থার্ড থার্ড কন্ডিশন। কন্ডিশন। থার্ড কন্ডিশনে কি হবে? আমরা একদম শুরুতে হ্যাড পাচ্ছি, অক্সিলারি ভার্ব পাচ্ছি, ওই যে ইনভার্সন। ইনভার্সন যদি হয়, একদম শুরুতে হ্যাড আছে, তারপরে একটা সাবজেক্ট আসবে, তারপরে আর একটা ভি থ্রি আসবে। সো হ্যাড, সাবজেক্ট, এরপরে দেখেন আবার হ্যাড প্লাস ভি থ্রি, অতিরিক্ত একটা হ্যাড আছে এখানে, এই হ্যাডটা অতিরিক্ত। আমরা কি পাবো? হ্যাড আই নন, শুধু আমাদের হ্যাড আই নন লাগবে, এখানেও এই হ্যাডটা অতিরিক্ত। সো হ্যাড আই নন, হ্যাড আই নন, তাহলে অ্যান্সার সি অথবা ডি। ওকে ফাইন। এখন দেখেন, কন্ডিশন কিন্তু এতটুকু, হ্যাড আই নন ডট 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 উড হ্যাভ হেল্প, এইটুকু কন্ডিশনাল সেন্টেন্স। এখন আমাকে বলেন, এইটা তো আরেকটা ক্লজ, ইউ আর ইন ট্রাবল, এবং যখন কোনো ক্লজ মার্কার থাকে না, আমরা কি ধরে নিই? কে উজ্জ্ব আছে? দ্যাট। দ্যাট উজ্জ্ব আছে। এইটুকু কিন্তু আরেকটা ক্লজ, এর সাথে কোনো কন্ডিশনের সম্পর্ক নাই। কন্ডিশন এই যে হ্যাড আই নন আই উড হ্যাভ হেল্প, এইটুকুতে কি দ্যাট হি ড্যাশ ইন ট্রাবল। আমার প্রশ্ন এখানে ওয়াজ নাকি ওয়্যার? একটা অপশনে ওয়াজ, একটা অপশনে ওয়্যার। দ্যাট যুক্ত ক্লসে কখনো দেখছেন যে ওয়্যার হয়? এটা তো ইফ যুক্ত ক্লসে হয়। সো এইখানটাতে যদি আমার ওয়াজ বা ওয়্যার থাকতো, আমি ওয়্যার দিতাম। এইখানে কি ওয়্যার দেওয়ার কোনো কারণ আছে? এই অংশটাতে ওয়্যার দেওয়ার কোনো কারণ আছে? এই অংশটা কি কন্ডিশন সেন্টেন্সের সাথে কানেক্টেড? কানেক্টেড না। যদি কানেক্টেড না হয়, তাহলে নর্মালি ভাবেন কি এর পরে ওয়াজ নাকি ওয়্যার? ওয়াজ। ওয়াজ। তাহলে কোনটা হবে? সো ডি ভুল, কি? সি অ্যান্সার। বুঝছেন? শুনেন, কন্ডিশন থেকে কিন্তু একদম পরীক্ষার হলে আপনাকে কান্দায় ছেড়ে দিতে পারবো, যদি আইবি এর মন চায়। তো খুব ঠান্ডা মাথায় অ্যান্সার করতে হবে, হ্যাঁ? আমি প্যাসিভ সেন্টেন্স খুঁজতেছি, বেশি কিছু প্যাসিভ সেন্টেন্স তাহলে। হ্যাঁ, এখানটা তো আছে। 15 নম্বর পর, 15 নম্বরটা পর। 15 করেন, 16 করেন, 15 আর 16 করেন। পনেরোর সি, ষোলোর এ। ভাই 15 ডি চলে যায়। 15 ডি।
হ্যাঁ ভাইয়া দি। ওকে, প্রথম প্রশ্ন কোন কন্ডিশন ইফ হি হিট, এটা একটু মনে রাখেন। সো হিট হিট হিট। এখন এটা V1 নাকি V2? যদি V1 হতো তাহলে হি এর পরে হিটস হতো। হি এর পরে হিটস নাই, হিট আছে, তার মানে এটা V2 তে আছে। এ পর্যন্ত বুঝছেন? হিট যে এখানে জি V2 তে ভাইয়া। আছে, এই পর্যন্ত বুঝছেন? বুঝছেন? जी भैया। ওকে বুঝছি ভাইয়া। ফাইন, এ আর ডি বাদ। এখন সে কি নিজে নিজে অ্যারেস্ট হতে পারবে নাকি অন্য কেউ অ্যারেস্ট করবে? অন্য কেউ অ্যারেস্ট করবে। অন্য কেউ অ্যারেস্ট যদি করে তাহলে কি উড প্লাস V1 নাকি উড বি প্লাস V3? উড বি প্লাস ভি3। এইগুলা একটু ভাইয়া মাথায় রাখতে হবে। এই যে প্যাসিভের এটা, আমি আর একটা বাক্য যদি আমি বলি, যে ধরেন আমি বললাম ইফ ইউ হ্যাড ডান দ্য ক্রাইম, ইউ ড্যাশ ব্র্যাকেটে পানিশ। এখন পানিশ কি নিজে নিজে দিবেন না। নাকি আপনাকে অন্য কেউ পানিশ করবে? তাহলে এখানে কি করবেন আনসারটা? এখানে অ্যান্সারটা কি করবো? তো থার্ড কন্ডিশনে যাই, উড হ্যাভ। এখন প্যাসিভ করতে গেলে কি লাগবে? একটা বিন বিন। পানিশড। বুঝছেন কি? বুঝছেন? বুঝছি ভাইয়া। এখন এই প্যাসিভ কিন্তু যে কোনো পোর্শনেই হতে পারে। আপনার প্যাসিভ এটা আমি ডিপেন্ডেন্ট ক্লসে উঠাতে পারি। আছে কি কোথাও কোন এক্সাম্পল? আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেখি। ধরেন আমি বললাম ইফ ইউ ড্যাশ ব্র্যাকেটে অ্যারেস্ট ইউর মাদার উড ক্রাই। হ্যাঁ, কি হবে না এখন? করেন তো দিদি। Were arrested. ওয়্যার অ্যারেস্টেড, সো প্যাসিভ করতে হবে কিন্তু, কারণ আপনি নিজে নিজে অ্যারেস্ট হবেন না। এটা একটু মাথায় রাখতে হবে এক। দ্বিতীয় ব্যাপার, আমি এখন ইউ না দিয়ে এখানে হি দিব, এখন কি হবে? হি ওয়াজ অ্যারেস্টেড। ওয়ার অ্যারেস্টেডই হবে। না, দেখেন, আমরা ওয়াজকে করি যখন মেইন ভার্ব হয় সেকেন্ড কন্ডিশনে। প্যাসিভের যেই ওয়াজ এখানে কিন্তু এই নিয়ম প্রযোজ্য না, কারণ এখানে অ্যাকচুয়াল ভার্ব হচ্ছে অ্যারেস্ট। সো ওই যে ওয়াজ থাকলে ওয়্যার হয়, এটা একমাত্র মেইন ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য, এটা প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য না। আমি যদি ইফ হি দিই, এখানে কিন্তু ইফ হি ওয়াজ অ্যারেস্টেডই হবে। বুঝছেন কি? জি ভাইয়া, বুঝতে পারছি। সো এখানে জাস্ট নর্মালি ওয়াজ ওয়্যার নিয়ম। হ্যাঁ, তো এইটা একটু মাথায় রাখতে হতে পারে যদি আপনার এই যে আপনারা যখন করবেন, আপনারা যখন এটা সলভ করবেন, এই যে প্যাসিভ কিনা, সাবজেক্ট নিজে কাজ করতে পারতেছে কিনা, এটা একটু মাথায় রাখতে হবে। আপনারা একটু 3 নাম্বারটা করেন আর একটু ক্লিয়ার হবে। কোনটা হবে? ডি। ডি। ডি হবে। দেখেন, ইউরোপ কিন্তু নিজে নিজে কনকোয়ার করতে পারবে না, অন্য কেউ ইউরোপকে কনকোয়ার করবে। তার মানে সাবজেক্ট নিজে কাজ করতেছে না, প্যাসিভ। সো উড হ্যাভ বিন কনকোয়ার্ড। বুঝছেন প্যাসিভের ঝামেলা? বুঝছেন? জি ভাইয়া। ভাই এখানে ডি রেস্ট থেকে তো সেকেন্ড ক্লাস শুরু হয়েছে না, ডি ইউরোপ থেকে শুরু হয়েছে সেকেন্ড ক্লাসটা। বুঝিনি। ভাই এখানে ক্লজ তো ভাই দুইটা, এখানে প্রথমে একটা ইফ নেপোলিয়ন হ্যাড ইনভেডেড রাশিয়া, তারপর এটা কি ক্লজ রেস্ট থেকে শুরু হয়েছে না ক্লজটা? হ্যাঁ, হ্যাঁ।
দি রেস্ট অফ দি ইউরোপ। তাহলে অফের পরে হ্যাঁ, এটা সাবজেক্ট হয় কেমনি? আমরা তো জানি যে অফের আগে একটা সাবজেক্ট হয়। দি রেস্ট অফ হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। ওই যে পড়ছেন না, 1/3 অফ দ্য হ্যাঁ, স্টুডেন্টস, এখানে সাবজেক্ট কি? স্টুডেন্ট। হ্যাঁ, কারণ হচ্ছে 1/3 অফ কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ ফ্রেজ। সো দি রেস্ট অফ হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ ফ্রেজ আর কি। বুঝছেন? বুঝতে পারি। আচ্ছা, সো আমরা যাব হচ্ছে এখন ইফের কাজ বাজ শেষ। হ্যাঁ, ইফের কাজ শেষ, আমরা যাব এখন উইশে, হোপ ভার্সেস উইশ, এই জায়গাটাতে যাব। আচ্ছা, ওয়েদার আর ইফ, এখানে আপনাদের এটা একটু পড়ে নিয়েন, আমি জাস্ট বেসিক পার্থক্যটা বলি, এখানে খুব বেশি কিছু নাই। সো ওয়েদারের সাথে অর থাকে, ওয়েদার আছে মানে ওখানে একটা অর থাকবে, এটা দেখে আপনি বুঝবেন যে ওয়েদার হবে। ইফের ক্ষেত্রে এরকম অর থাকে না। সো জাস্ট এতটুকু মনে রাখবেন, তাইলেই হবে এক। দ্বিতীয় ব্যাপার, ওয়েদারের ক্ষেত্রে যদি অর নাও থাকে, ধরেন অর নাই, সবসময় যে অর থাকে ম্যান্ডেটরি তাও না, একটা। হ্যাঁ, সো ওয়েদারের ক্ষেত্রে এই কন্ডিশনাল স্ট্রাকচারও মেনে চলবে না। দেখেন, এই জায়গাটাতে অর নাই, এই জায়গাটাতে অর নাই, কিন্তু আপনি জাস্ট নর্মালি দেখেন, এখানে কল্ড, এখানে ডিডেন্ট নো। সো টেন্স গুলা প্যারালাল। যখন আপনি ইফ দিচ্ছেন তখনও কন্ডিশনের স্ট্রাকচার মানছে, ওয়েদারের ক্ষেত্রেও কন্ডিশনের স্ট্রাকচার মানবে না। কখনো ব্লাঙ্ক দিলে এইসব জায়গায় দিতে পারে, যেটা আইবিএ তে আসা খুবই আনলাইকলি। সো ওয়েদার আর ইফের পার্থক্য আমরা এটা দেখে বুঝবো। ওয়েদার জেনারেলি কি বোঝায়? একটা হবে অথবা আর একটা হবে, হ্যাঁ, দুইটার মধ্যে যে কোনো একটা ঘটবে। ইফ কি বোঝায়? একটা ঘটনা ঘটবে কিনা সেটা নির্ভর করতেছে আর একটা ঘটনার উপর। বাট দেন এগেন আমরা বাংলা মিনিং করতে যাব না, আমরা স্ট্রাকচার দেখে বুঝবো। সো ওয়েদারের ক্ষেত্রে কন্ডিশনের স্ট্রাকচার মানবে না, অথবা ওখানে একটা অর্থ থাকবে, যে কোনো একটা, যে কোনো একটা দেখে আপনি বুঝতে পারেন যে ওয়েদার বুঝবে নাকি ইফ বুঝবে। আচ্ছা, আমরা মেইন কাজে আসি, হোপ ভার্সেস উইশ। সো হোপ ভার্সেস উইশ, প্রথমত আমরা কি বলছিলাম হোপ ভার্সেস উইশে, মনে আছে? ফার্স্ট কন্ডিশনার জিরো কন্ডিশনে হোপ বসবে, আর সেকেন্ড কন্ডিশন আর থার্ড আমরা কন্ডিশনে উইল জিরো বসবে। কন্ডিশনটা ভুলে যাই, জিরো কন্ডিশন ওভাবে আমরা হোপ আসলে বসাই না, ফার্স্ট হোপটা কন্ডিশন হচ্ছে বসাই। রিয়েল আর উইশটা হচ্ছে হ্যাঁ, আনরিয়েল। সো হোপ ফার্স্ট কন্ডিশনকে রিপ্লেস করো। হোপ বলতে আমরা বোঝাই কি? রিয়েল কন্ডিশন বা রিয়েল উইশ। হোপ কাকে রিপ্লেস করে? ফার্স্ট কন্ডিশনকে রিপ্লেস করে। সো হোপের ক্ষেত্রে কি হওয়া উচিত? উইল প্লাস রিয়ন। এখন আপনি এই হোপকে হোপড করলেন, সো তাহলে বলেন তো, উইল প্লাস রিয়ন এটা কিসে কনভার্ট হবে? হোপকে আপনি পাস্ট করছেন, হোপ, তাহলে উইল পাস্ট করলে কি হবে? উড। উড। তাহলে হোপের এই ব্যাপারটা বুঝছেন? হোপের এই ব্যাপারটা কি বুঝছেন? জি ভাইয়া। বুঝতে পারি। কখনো যদি হোপ আর উইশের মধ্যে পার্থক্য কেউ জানতে চায়, প্রথম পার্থক্য, হোপ দিয়ে রিয়েলিস্টিক উইশ বোঝায়, উইশ দিয়ে আনরিয়েলিস্টিক উইশ বোঝায়, এক। দ্বিতীয় পার্থক্য, হোপের ক্ষেত্রে নর্মালি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, উইশের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, যদি আমরা উইশ এখনো যাই না। যদি এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই, অ্যাকচুয়ালি যদি আরো একটু গভীরে যেতে চান, আই হোপ আই উইল বি আ মিলিয়নিয়ার, আপনি ভবিষ্যতে মিলিয়নিয়ার হবেন, এইটা আপনি প্রত্যাশা করতেছেন, এবং এটা আপনি হতেই পারেন, এটার বাস্তবে ঘটার পসিবিলিটি বিদ্যমান। আপনি বললেন আই উইশ আই ওয়্যার এ মিলিয়নিয়ার, এখন আর আপনি ভবিষ্যতে মিলিয়নিয়ার হবেন এটা ভাবতেছেন না, আপনি যদি অতীতে মিলিয়নিয়ার হইতে পারতেন, যেটা আপনি পারেন নাই। সো উইশের কাজটা অতীতে ঘটে গেছে, যেটার ঘটা সম্ভব না। সো যেইটা ঘটা সম্ভব না ওইটা যদি ঘটতো, এমন একটা ইচ্ছা উইশ প্রকাশ করে। ভবিষ্যতে যেটা ঘটতে পারে এমন একটা ইচ্ছা হোপ প্রকাশ করে। পার্থক্য বুঝছেন? মিনিংগত পার্থক্য বুঝছেন? মিনিংগত পার্থক্য বুঝছেন?
জি ভাইয়া। তাহলে উইশের ক্ষেত্রে আমরা কি বলছি? উইশ আনরিয়েল কন্ডিশন। উইশ দিয়ে কোন সময়ের ইচ্ছা বোঝায়? পাস্ট টাইমের, যেটা আর পূরণ করা সম্ভব না। সো উইশের ক্ষেত্রে আমরা কি দিব? পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আমি এখানে উইশ না বলে উইশড বলবো, তখন কি হবে বলেন তো? পারফেক্ট। হ্যাঁ। সো উইশ থাকলেই নর্মালি আমি বলতেছি পাস্ট, তাহলে উইশড মানে কি? পাস্টেরও পাস্ট। সো পাস্ট ইনডিফিনিট টেন্সেরও পাস্ট ফর্ম কোনটা? মনে আছে কি আপনাদের? এটা দেখাইছিলাম। সো টাইম ফ্রেমে এটা যদি আমি ধরি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটের আগে ঘটে প্রেজেন্ট পারফেক্ট। সো প্রেজেন্ট পারফেক্টেরও আগে ঘটে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটেরও পাস্ট যদি আমি বোঝাতে চাই পাস্ট পারফেক্ট, তাহলে নর্মালি উইশ বলছি তখনই পাস্ট ইনডিফিনিট, এখন উইশড বলতেছি, তাহলে পাস্ট ইনডিফিনিটেরও পাস্ট কোনটা হবে তাইলে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। সো আপনার কাছে যদি কেউ বলে উইশ আর উইশড পার্থক্য কি, উইশ সেকেন্ড কন্ডিশনকে রিপ্রেজেন্ট করে, উইশড থার্ড কন্ডিশনকে রিপ্রেজেন্ট করে। বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া। ওকে। এখন এই উইশ না লিখে আমি এই উইশের মিনিংটা এভাবে দিতে পারি, একটা শুরুতে উইশ দিব আর লাস্টে একটা পাস্ট টাইম দিব। তাহলে শুধু উইশ লেখাও যা, উইশ আর লাস্টে পাস্ট টাইম লেখাও তাই। তাহলে এখনো কি হবে? উইশ মানে তো পাস্ট ইনডিফিনিট, আবার আমি লাস্টে পাস্ট টাইম দিচ্ছি, তার মানে পাস্টেরও পাস্ট। কোনটা হবে? কোন টেন্স হবে? পাস্ট কোন পারফেক্ট। টেন্স হবে? পাস্ট পারফেক্ট হবে। উইশের আরো একটা ব্যবহার আছে, এটা হচ্ছে ফিউচার উইশ। তাহলে এখনো পর্যন্ত আমি দুই ধরনের উইশ পড়ছি, একটা হচ্ছে পাস্ট আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট। সোজা বাংলা একটা সেকেন্ড কন্ডিশন ছিল আর একটা থার্ড কন্ডিশন ছিল। এখন একটা ফিউচার উইশ আছে। ধরেন এমন একটা ইচ্ছা যেটা আপনি করতেছেন কিন্তু আপনি জানেন এটাও পূরণ হবে না। কিরকম? ধরেন মুষলধারে বৃষ্টি পড়তেছে, আপনার কাছে মনে হচ্ছে বৃষ্টিটা যদি না পড়তো বা বৃষ্টিটা যদি থেমে যেত, আপনি জানেন বৃষ্টি থামবে না। তাহলে এইটা এমন একটা ইচ্ছা, দেখেন বৃষ্টি এখন পড়তেছে, সো প্রেজেন্ট ইটস রেইনিং, এটা কিন্তু পাস্ট না, এটা প্রেজেন্টে ঘটতেছে। আমি বলতেছি ইটস রেইনিং। আপনি এখন কি ইচ্ছা পোষণ করতেছেন? আপনি এখন ইচ্ছা পোষণ করতেছেন বৃষ্টিটা যদি থেমে যেত। তো বৃষ্টি যদি এটা এখন পড়ে, তাহলে আপনার এই থেমে যাওয়ার ইচ্ছাটা কখনকার ইচ্ছা? ফিউচারের ইচ্ছা। কিন্তু বৃষ্টি থামবে না। আপনি এখন কি লিখবেন? সো আমি আপনাকে বললাম আপনাকে এটা উইশ দিয়ে লিখতে হবে। আই উইশ ইট ড্যাশ ব্র্যাকেটে রেইন, সরি ড্যাশ ব্র্যাকেটে স্টপ রেইনিং। এখন আমরা কি করব? কোনটা দিব? আচ্ছা, নর্মালি ফিউচার উইশের ক্ষেত্রে কি দেন? নর্মালি যখন আমরা ফিউচার ইচ্ছা বোঝাইছি কি দিছেন? পাস্ট ইনডিফিনিট টেন্স। ফিউচারে পাস্ট ইনডেফিনিট দিছিলেন, দেখেন তো কি দিছিলেন। যখন ফিউচারের ইচ্ছা বোঝাইছেন কি দিছেন? উইল। উইল প্লাস জি ওয়ান, সরি। উইল প্লাস ভি ওয়ান বলছেন। এখন আমি তার হোপ দিয়ে করতেছি না, আমি উইশ দিয়ে করতেছি। এখন উইশ কোন টেন্স নির্দেশ করে? উইশ কোন টেন্স নির্দেশ করে? পাস্ট টেন্স। পাস্ট টেন্স। তাহলে উইল কে পাস্ট করলে কি হয়? উড। Would have উড। stopped raining or এক্স্যাক্টলি। ইট উড স্টপ রেইন। এখন যদি কখনো দেখেন এরকম উইশ দেওয়া আছে কিন্তু ওইটা কোনো ফিউচারের ইচ্ছা বোঝাচ্ছে, পাস্টের ইচ্ছা না, সেই ক্ষেত্রে আমরা তাহলে উড প্লাস ভি ওয়ান দিব। আমরা কিছু এক্সাম্পলে যাই একে একে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। হ্যাঁ, একে একে আসেন। 17 নম্বরে আসে। নর্মালি আই উইশ ইউ ড্যাশ টু পার্টি টু নাইট।
ইউ কুড কাম। হ্যাঁ হ্যাঁ, কুড কাম। দেখেন কুড কাম যদি আপনি দিতে চান, আমাকে আগে এইটা বোঝাইতে হবে যে পার্টিটা এখনো শেষ হয় নাই। আমি যদি এটা এরকম দিতাম, দ্য পার্টি ইজ গোয়িং, দ্য পার্টি ইজ গোয়িং অন, এই যে পার্টি এখন চলতেছে, আই উইশ ইট ড্যাশ ব্র্যাকেটে কন্টিনিউ টিল নাইন। এখন উইশ দিছেন, এর মানে আপনি জানেন এটা সারা রাত চলবে না, কিন্তু আপনি উইশ করতেছেন যেন এটা, যদি এটা সারা রাত চলতো, যদি ভবিষ্যতে এই উইশটা হইতো, আপনি তখন বলতে পারতেন যে ইট উড কন্টিনিউ। কিন্তু আপনি যদি এই যে পার্টিটা এখন চলতেছে, এই বর্তমান সময়ের অ্যাকশনটা না বোঝান, তাহলে কিন্তু আমি এটা ধরে নিতে পারবো না যে আপনি ফিউচার উইশ বোঝাচ্ছেন। নর্মালি আই উইশ ইউ ড্যাশ টু পার্টি টু নাইট, মানে যদি তুমি যদি আজকে পার্টিতে আসতে, তুমি আসো নাই, পার্টিটা হয়ে গেছে, তুমি আসো নাই, আমি এখন বলতেছি তুমি যদি পার্টিতে আসতে, তুমি যদি পার্টিতে আসতে, এটা কিন্তু একদম নর্মাল একটা উইশ, বুঝছেন? তো এটা কিন্তু একদম নর্মালি উইশ প্লাস ভি2। মনে রাখবেন উটকুটের ব্যাপার স্যাপার যখন আসবে, এই যে এরকম কিছু একটা থাকবে, ইট ইজ রেইনিং, ইউ আর রিডিং, দ্য পার্টি ইজ গোয়িং, এরকম চলমান, এখনো চলতেছে, এরকম কিছু একটা বোঝাবে আপনাকে। বুঝতে পারছেন কি? বুঝছেন? জি ভাই, বুঝছি। হ্যাঁ, এটা কি হবে তাহলে? নর্মালি আই উইশ ইউ কেম টু পার্টি টু নাইট। বুঝছেন? 18 নম্বর, 18 নম্বর, আই আই ওয়ার। উইশ আই ওয়ার এ চাইল্ড এগেন। 19 নম্বর, ডি। আই উইশ আই ওয়ার, ভাই ডি ভাই হ্যাড বিন। ডি আই হ্যাড বিন, কারণ কি উইশড আছে, পাস্টের পাস্ট। 20 নম্বর, হ্যাড বিন। হ্যাড বিন, কারণ কি এই যে উইশ দেওয়া আবার লাস্টে লাস্ট নাইট দেওয়া। আচ্ছা, এখন আমি যদি এরকম বলি, দ্য ভ্যাকেশন ইজ অনগোয়িং, আই উইশ ইট ড্যাশ ব্র্যাকেটে এক্সটেন্ড টিল নেক্সট মান্থ। এখন কি হবে? এখন কি হবে? ইড উড এক্সটেন্ড। ইট উড এক্সটেন্ড, কারণ এখন ভ্যাকেশন চলতেছে। এখন আপনি উইশ করতেছেন যদি ভ্যাকেশনটা পরের মাসেও চলতো, যেটা সম্ভব না। সম্ভব না কিভাবে বুঝতেছি? উইশ দেখে বুঝতেছি। সো ইট উড এক্সটেন্ড। বুঝছেন? ওকে, উইশ বুঝলেন, হোপ বুঝলেন, কন্ডিশনে আর কি বাকি থাকে? ইন কেস বাকি থাকে। আচ্ছা, এখন ইন কেস দিয়ে কি বোঝায়? সম্ভাবনা। So, এই ক্ষেত্রেও ইন কেসের সাথে এই ইফ এর পার্থক্যটা করতে পারতে হবে। ইফ দিয়ে কি বোঝায়? শর্ত, কন্ডিশন। ইন কেস দিয়ে কি বোঝায়? সম্ভাবনা। দেখেন, আমি এখন একটা এক্সাম্পল লিখি। আমি বললাম রাইট ডাউন দ্য নাম্বার ড্যাশ ইউ ফরগেট। এখন আপনি বলতে পারেন ইফ ইউ ফরগেট, আপনি বলেন তো যে আপনি যদি ভুলে যান, আপনি আর তখন নাম্বার লিখতে পারবেন? আপনি যদি ভুলে যান তখন কি আর নাম্বার লিখতে পারবেন? না ভাইয়া। সো এটা দিয়ে কি শর্ত বোঝাচ্ছে যে ভুলে যাবেন এই শর্তে নাম্বার লিখতে হবে, নাকি আপনি ভুলে যেতে পারেন, একটা সম্ভাবনা আছে, একটা পসিবিলিটি আছে, এবং সেজন্য আমি আপনাকে নাম্বারটা লিখতে বলতেছি? কি বোঝাচ্ছে? সম্ভাবনা। সম্ভাবনা। তো সম্ভাবনা বোঝায় তিন কেস। আরো একটা এক্সাম্পল দিই।
আমি আপনাকে বললাম যে টেক দ্য আমব্রেলা, ড্যাশ ইট রেইনস। সো দেখেন, আপনি যদি ইফ দেন, লজিক্যাল ফ্যালাসি কোথায়? ইফ দিছেন, ইফ ইট রেইনস, বৃষ্টি নেমে গেছে, তখন কি আর আমব্রেলা নেওয়ার সুযোগ আছে? আপনি বাইরে বের হয়ে গেছেন, বৃষ্টি নেমে গেছে, আমব্রেলা তো আর নিতে পারবেন না। সো অ্যাকচুয়ালি এখানে শর্ত বোঝাচ্ছে না যে বৃষ্টি হবে এই শর্তে আমব্রেলা নাও। ও কি বোঝাতে যাচ্ছে? বৃষ্টি হতে পারে, পসিবিলিটি। সো যেহেতু বৃষ্টি হইতে পারে, এই পসিবিলিটি আছে, সেজন্য আমি আপনাকে বলতেছি টেক দ্য আমব্রেলা। সো পসিবিলিটি বোঝালে কি ইনকেস নাকি ইফ? ইনকেস, ইন বুঝছেন কেস। কি? বুঝছেন? বুঝছেন, এটা বুঝছেন? বুঝতে ভাইয়া। ওকে, ফাইন। আহ অমৃতা আপু কোথায় থাকেন মাঝে মধ্যে? আপনাকে তো ক্লাসে সবসময় দেখিনি। ভাইয়া আসলে ক্লাস থাকে প্লাস জব করি, তো এর জন্য আসলে আচ্ছা রেগুলার আচ্ছা ক্লাস আচ্ছা করা আচ্ছা হয় আচ্ছা। না। ক্লাস থাকে বলতে আপনি কি অন্য কোনো মানে এমবিএ বা মাস্টার্স করতেছেন নাকি? জি ভাইয়া করছি। কোথায় মাস্টার্স করতেছেন? ভাইয়া হচ্ছে বিউপি তে। রেগুলার না পার্ট টাইম? পার্ট টাইমটা, ইভিনিংটা। আচ্ছা, আপনার আন্ডারগ্রাডও বিউপিতে? না ভাইয়া, ওইটা একটা প্রাইভেট থেকে। আচ্ছা, বিউপিতে এমবিএ করতেছেন, আবার আইবিতে করতে হবে কেন ঠিক? ভাইয়া ওইটা হচ্ছে মানে রিসেন্ট আর কি, এই সেশনে হচ্ছে ভর্তি হয়েছে। আচ্ছা, ভর্তিতে তো অনেক টাকা লাগে, আবার আইবিতে পরীক্ষা দিবেন, আবার ভর্তি হবেন। জি ভাইয়া, মানে ট্রাই করি এখন। আচ্ছা, কত লাগছে, 1 লাখ না 1.5 লাখ? না ভাইয়া, প্রথমে হচ্ছে 50K। আচ্ছা, আইবির মতোই খরচ। জি ভাইয়া। ভাইয়া গত দিনের ক্লাসে একটা কোয়েশ্চেন ছিল সুইমিং পুল নিয়ে। সুইমিংটা জিরান্ট হবে নাকি অ্যাজেক্টিভ হবে, এটা নিয়ে একটু কনফিউজড আছে। শুনুন তো, এই বাক্যটাকে এক্সটেন্ড করেন একটু, ভাঙেন, মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স বানান। এটা কি করতে পারবেন? পুল উইচ ইজ সুইমিং, এই বাক্যটা কি কোনো সেন্স মেক করবে? পুল হুইচ ইজ সুইমিং, এই বাক্যটা সেন্স মেক করবে কোনো? পুল সুইম করতে পারে? পুল হুইচ ইজ সুইমিং, না এটা তো কোনো মিনিং হয় না। মিনিং হয় না। যদি মিনিং না হয়, তার মানে সুইমিং পুলের কোনো অবস্থা নির্দেশ করতে পারতেছে না, অর্থাৎ সুইমিং লজিক্যালি পুলকে মডিফাই করতে পারতেছে না। তাহলে ভার্ব প্লাস আইএনজিটা যখন পরের নাউনকে মডিফাই করতে পারতেছে না, তার মানে এই ভার্ব প্লাস আইএনজিটা মডিফায়ার বা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে না, নাউন হিসেবে কাজ করতেছে, তো তখন এটা জিরাম। কিন্তু আপনি যদি বলেন রোলিং স্টোন, এখন এইটাকে আবার ওই সেম এই স্টাইলে বলুন, স্টোন হুইচ ইজ রোলিং, এখন দেখেন স্টোন গড়ায় পড়তে পারে। স্টোন যদি গড়ায় পড়তে পারে, তার মানে রোলিং স্টোনের অবস্থা নির্দেশ করতে পারে। সো রোলিং অ্যাডজেক্টিভ, তার মানে রোলিং পার্টস। বুঝছেন? তাহলে ভাইয়া সুইমিং হচ্ছে কি এখানে জিরান্ট। সুইমিং জিরান্ট। এই আর যে যদি এটারে ভাইয়া বলে বলি, হচ্ছে কম্পাউন্ড নাউন। হ্যাঁ, দুইটা নাউন পাশাপাশি বসে কম্পাউন্ড নাউন তৈরি করে। এখন কম্পাউন্ড নাউন এইদার হইতে পারে যে স্ট্রেইট ফরওয়ার্ড একটা নাউন বসাইছেন, ধরেন বিজনেস অ্যাপ্লিকেশন, স্টুডেন্ট, কমন রুম, এখানে দেখেন তিনটা মানে দুইটা নাউন পাশাপাশি বসছে। আপনি বলতে পারেন গ্রাউন্ড ফ্লোর, যে গ্রাউন্ড একটা নাউন, ফ্লোর একটা নাউন। আপনি বলতে পারেন স্ট্যাটিস্টিক্স হোমওয়ার্ক, স্ট্যাটিস্টিক্স একটা নাউন, হোমওয়ার্ক একটা নাউন। অথবা আপনি একটা জিরান্ড আর একটা নাউন প্লেস করতে পারেন এভাবে। সো একটা সুইমিং পুল, আর একটা হইতে পারে ধরেন এরকম কি ওয়াকিং স্টিক, রিডিং নিউজ পেপার। বুঝছেন? এখন ভাইয়া যদি এটা দিয়ে কোনো সেন্টেন্স এরকম যদি হয়, দ্য সুইমিং পুল আর বিগ, পুলস আর বিগ, হ্যাঁ, এখানে তাহলে সুইমিংটা কি হবে? সুইমিং পুলস আর বিগ, স্টিল সুইমিং এখানে জিরান্ডি। এখন এটা একটু বুঝবেন, সুইমিং পুলস আর বিগ, আমার এই জিরান্ড, এই যে যখন আমরা পরের ভার্বটা দেই, আমার পরের ভার্ব কি হবে এটা ডিপেন্ড করতেছে
অ্যাকশনটা কে নিচ্ছে তার উপর। কিরকম? সুইমিং পুলস আর বিগ, এখানে বিগ কে, সুইমিং নাকি পুল? পুলটা। পুলটা বিগ। সো পুলসটা বিগ, আপনি তো পুলস বললেন, পুলস বিগ। পুলস। তাইলে পুলস যদি বিগ হয় তাহলে পুলস অনুযায়ী ভার্ব হবে, সো পুলস আর। এখন আমি আপনাকে বললাম রিডিং নিউজ পেপার্স ড্যাশ ওয়ান্ডারফুল হ্যাবিট। এখন বুঝেন ওয়ান্ডারফুল হ্যাবিট কে, নিউজ পেপার্স নাকি রিডিং? নিউজ পেপার। ওয়ান্ডারফুল হ্যাবিট কে, নিউজ পেপার নাকি রিডিং, মানে হ্যাবিট কোনটা? হ্যাবিটটা হচ্ছে ওই যে রিডিংটা তাহলে। রিডিং। তাহলে এইখানে ওই ওয়ান্ডারফুল হ্যাবিট নির্দেশ করতেছে রিডিং কে, সো ভার্ব দিব এখন রিডিং অনুসারে, সো রিডিং ইজ। বুঝছেন? জি। এটাই তো কনফিউশন ছিল। জি ভাইয়া এটাই। হ্যাঁ, আর অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে তো কোনো ঝামেলা নাই, অ্যাডজেক্টিভ তো সাবজেক্টের কাজ করতে পারবে না। ধরেন রোলিং স্টোন, ওখানে সাবজেক্ট স্টোন কি হইতে হবে। কিন্তু যখন এরকম দুটো জিরান্ড বসতেছে, জিরান্ডার নাউন মিলে হচ্ছে যখন একটা সাবজেক্ট হচ্ছে, যে সুইমিং পুল, রিডিং নিউজ পেপার, তখন আমাকে দেখতে হবে যে বাক্যের বাকি অংশ কাকে নির্দেশ করতেছে, ভার্ব প্লাস আইএনজিটাকে নাকি ওই যে পরের যে নাউন আছে সেটাকে, সেটা অনুযায়ী ভার্ব হবে। বুঝছেন? জি ভাইয়া। ওকে, আমরা ইনভার্সনে যাই। আমার মনে হয় না সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আজকে টাচ করা হবে, এটা নেক্সট দিনই টাচ করতে হবে। নেক্সট দিনও না, এটা মোডাল ভার্বের সাথে টাচ করতে হবে তাহলে, কারণ মডিফায়ারও অনেক কমপ্লিকেটেড। সো আমরা ইনভার্সনে যাব। ইনভার্সনে আগে আপনাদের বেশ কিছু টাচ অলরেডি দেওয়ানো হয়েছে। ইনভার্সন কি মনে আছে আপনাদের কিছু? ইনভার্সন কি মনে আছে কিছু? ইনভার্সন কি জিনিস? নর্মালি কি ইনভার্সন মানে? হচ্ছে উল্টা বাক্য। ইনভার্স জাস্ট নর্মালি ম্যাথে, ম্যাথে করছেন না এই যে 4, এটাকে ইনভার্স করলে কি দাঁড়ায়? 1/4। 1/4। হ্যাঁ, তো এই যে এটারে উল্টাই দিছেন, এটারে উল্টাই দিছেন তো। অ্যাকচুয়ালি তো এটা 4/1 ছিল, এটারে দেখেন উল্টাই দিছেন। সো সেম থিংস গোস ফর ইংলিশ। হ্যাঁ, নর্মালি আমি আপনাকে বলতেছিলাম যে এ স্কুল ইজ দেয়ার, এখন এটাকে উল্টাই দিছেন তো, এটাকে জাস্ট উল্টাই দেন দেয়ার ইজ স্কুল, সেখানেও ইনভার্সন সেম। এখন এখানে কিছু রুলস রেগুলেশন আছে। প্রথম কথা, চাইলে ইনভার্সন করা যায় না। বাক্যে স্পেসিফিক কিছু শর্ত পূরণ করলে ওই বাক্যগুলোকে ইনভার্স করা যায়। আর এই শর্তগুলা কি কি, বাক্যে কি কি থাকতে হবে? দেখেন, ইনভার্সনের সবচেয়ে কমন শর্ত যেটা, সেটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। বাক্যে যদি নেগেটিভ অ্যাডভার্ব থাকে সেক্ষেত্রে আমরা এটাকে ইনভার্স করতে পারি। আমি আপনাকে এখন ইনভার্স মানে অরিজিনাল বাক্য দিয়ে ইনভার্স বাক্যে রূপান্তর করায় দেখাচ্ছি, বাট দিস ইজ নট দ্য রেগুলার প্রসেস। আমরা পরীক্ষার হলে এই স্টাইলে মানে অরিজিনাল বাক্য দেখে ইনভার্স করতে যাব না। আমরা জাস্ট কিছু কিওয়ার্ড দেখেই ওখান থেকে হচ্ছে ইনভার্সনে সুইচ করি। নর্মালি আমি আপনাকে বললাম যে আই হ্যাড নট ডান ইট, সো কি হবে, এই বাক্যটাকে আমি ইনভার্স করবো। এখন এটাকে উল্টাইতে হবে। উল্টাতে কিভাবে উল্টাবো? দেখেন, প্রথম কথা, আমাকে এই নেগেটিভ অ্যাডভার্ব বাক্যের শুরুতে আনতে হবে, নট। এবং ইনভার্সন মানে সবচেয়ে কমন কোন জিনিসটা বলছিলাম, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসবে। সো নর্মালি এই যে এই জায়গাটাতেই ওই উল্টানোর ব্যাপারটা ঘটে। অ্যাডভার্বটা শুরুতে আসে, তারপরে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে। সো নট হ্যাড আই, দেখেন আই হ্যাড নট, এটাকে আমি জাস্ট উল্টায় লিখছি নট হ্যাড আই, এইখানটাতে ইনভার্সন হয়েছে। সো বাকি জায়গাটাতে ডান। ইনভার্সন কিভাবে একটা রেগুলার বাক্যকে ইনভার্সন করতেছি এটা বুঝছেন, বাট দিস ইজ নট দ্য কোশ্চেন অ্যাকচুয়ালি। মানে আপনাকে আইবিএ কখনো একটা বাক্য দিয়ে বলবে না এটাকে ইনভার্স করে দেখা, আমাদেরকে অন্য প্রসেস জানতে হবে। আমাকে প্রথমত বুঝতে হবে এই যে এইখানে বাক্যের শুরুতে আমি নট দেখে যেমন বুঝতে পারবো যে এই, ধরেন আমি এখন নট দিয়ে একটা গ্যাপ দিলাম, একটা গ্যাপ দিয়ে আমি আপনাকে এখন বললাম যে এখানে কোনটা হবে, আই হ্যাড ডান নাকি হ্যাড আই ডান। সো বাক্যের শুরুতে দেখেন এই নটটা হচ্ছে একটা সিম্বল, যে সিম্বলটা আমাকে বলে দিচ্ছে যে এইটা একটা ইনভার্স সেন্টেন্স হবে এবং বাক্যটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে।
সো আমাকে এরকম কিছু সিম্বল চিনতে হবে যে বাক্যে এরকম নটের মতন আর কি কি থাকলে ইনভার্সন হতে পারে। এটা হচ্ছে প্রথম কাজ ইনভার্সনের ক্ষেত্রে। আবারও বলতেছি, রেগুলার একটা সেন্টেন্সকে ইনভার্স করতে শেখা আমাদের পারপাস না। আইবিএ কখনো একটা রেগুলার সেন্টেন্স দিয়ে ওটা ইনভার্স করতে বলবে না। রাদার আইবি আমাদেরকে কি বলবে? আইবি আমাদেরকে বলবে এরকম কোনো কিছু একটা দিয়ে ব্লাঙ্ক দিবে, এবং ব্লাঙ্ক দিয়ে আমার কাছে জানতে চাইবে এই বাক্যটাকে আমি কি নর্মাল স্ট্রাকচারে লিখবো নাকি ইনভার্স স্ট্রাকচারে লিখবো। এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। আচ্ছা, সো এখানটাতে আসা, কখন কখন ইনভার্সন হয়? আপনারা খুব কমন একটা ইনভার্সন ইউজ করেন আপনাদের ডেইলি লাইফে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্যে ইনভার্সন হয়। দেখেন এখানে সবসময় আমরা অক্সিলারি ভার্বটা দিয়ে শুরু করি বা এইগুলা কিন্তু ইনভার্স সেন্টেন্স। অক্সিলারি, সরি, ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আমরা লিখি, দিস ইজ আ ভেরি কমন প্যাটার্ন। আমরা এতদিন জানতাম না যে এটা একটা ইনভার্সন আমরা অলরেডি করি। সো ইনভার্সন সেন্টেন্স এই ঘটনাটার সাথে আমরা পরিচিত, বাট আমরা জানি না যে এই এই কাজগুলারে অ্যাকচুয়ালি ইনভার্স করা বলে। হ্যাঁ, বাট দেন এগেন আমাকে ওই কোশ্চেন অর্ডারের এই জিনিস দিবে না। এইখান থেকে আমাদের কাজ শুরু। প্রথম কথা, নেগেটিভ অ্যাডভার্ব। সো নেগেটিভ অ্যাডভার্ব যদি থাকে, এখানে দেখেন অনেকগুলো এক্সাম্পল দেওয়া, অনেকগুলো এক্সাম্পল দেওয়া। নেগেটিভ অ্যাডভার্ব যদি বাক্যে থাকে, সেই ক্ষেত্রে বাক্যের শুরুতে যদি নেগেটিভ অ্যাডভার্ব বসে, সেই ক্ষেত্রে আমরা ইনভার্সন ফলো করি। সো নেগেটিভ অ্যাডভার্ব কোনগুলো? সো এখানে দেওয়া আছে দেখেন, হার্ডলি, নেভার, সেলডম, রেয়ারলি, অনলি, নট, নো, স্কার্সলি, অনলি, নোওয়্যার, লিটল, ইন নো ওয়ে, অন নো অ্যাকাউন্ট। এই যে যা দেখতেছি সবগুলো নেগেটিভ অ্যাডভার্ব। সো বাক্যের শুরুতে যদি নেগেটিভ অ্যাডভার্ব থাকে, সেই ক্ষেত্রে আমরা ইনভার্সনের নিয়মটা ফলো করি। ইনভার্সনের নিয়ম দেখেন এখানে, হ্যাড আই গট, হ্যাড শি সিন, ডু ইউ সি, উইল ইউ হেয়ার, ডিড আই আন্ডারস্ট্যান্ড, ডাজ হি লাভ, হ্যাড হি বি অ্যারাইভড, হ্যাড আই গট, ডিড শি থিঙ্ক, হ্যাভ আই হ্যাড, ডিড হি নো, কুড জন আর্ন, ডু আই অ্যাগ্রি, শুড ইউ ডু। তাহলে এইটা গেল আমাদের সবচেয়ে বড় হিন্ট। এবং ইনভার্সনের সবচেয়ে বড় নিয়মই এটা যে বাক্যের শুরুতে যদি নেগেটিভ অ্যাডভার্ব থাকে, ইভেন অনেক বইতে শুধুমাত্র এই একটা নিয়মই দেওয়া থাকে, দিস রুলস কাভার্স 80% অফ ইনভার্সন। বাক্যের শুরুতে যদি নেগেটিভ অ্যাডভার্ব থাকে, সেক্ষেত্রে বাক্যে এই ইনভার্স স্ট্রাকচারটা ফলো করে। ইনভার্স স্ট্রাকচার মানে কি? শুরুতে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। এইটা দিয়ে আগে আমরা কিছু রুলস সলভ করি, তারপরে আমরা বাকিগুলোতে যাই। অনলি কি নেগেটিভ অর্থ বোঝায়? হ্যাঁ, অনলির সাথে ইভেন আরো একটা অ্যাডভার্ব থাকে। ওকে, 2 নাম্বারটা সলভ করুন। দেখেন, 2 নাম্বারটাকে করেন, তারপর আমি বলে দিচ্ছি কেমনে কিভাবে আমি কি বুঝবো। ওকে, 2 নাম্বারটা করেন। কোনটা হবে? ভাইয়া এ। ই হবে। কোনটা হবে? ভাই ই, ই। ভাইয়া এ। দেখা যাক। ভাইয়া যেহেতু নেগেটিভ অ্যাডভার্ব আছে রিয়ালি, তাহলে
প্রথমে প্রথম অক্সিলারি ভার্ব কথা আসবে, রিয়ারলি থাকলে নেগেটিভ অ্যাডভার্ব আছে বাক্যের শুরুতে, তাহলে সো ইনভার্সন বি হবে আমরা কিভাবে এটা বুঝলাম, ওকে ফাইন। সো তাহলে বি ইনভার্সন মানে প্রথমে অক্সিলারি ভার্ব থাকবে, প্রথমে অক্সিলারি ভার্ব নাই কোনটাই কোনটাই, বিতে নাই ডিতে নাই, বি আর ডি বাদে। এখন এ সি ই সবগুলাতেই বাক্যটা ইনভার্স করা। হ্যাঁ, সো হ্যাভ, ডু, ডিড, অক্সিলারি ভার্ব। এক্সপার্টস ফ্রম সাচ ডাইভার্স ফিল্ডস, এক্সপার্টস ফ্রম সাচ ডাইভার্স ফিল্ড, এক্সপার্টস ফ্রম সাচ ডাইভার্স ফিল্ড। হ্যাভ আছে বলে V3, ডু আছে বলে V1, ডিড আছে বলে V1, বাদ দেওয়ার কোনো ওয়ে নাই। এখন আমাকে দেখতে হবে, সো এখানে আমার হ্যাভ প্লাস V3 মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে ডু প্লাস V1 মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো এই দুইটা টেকনিক্যালি প্রেজেন্ট টেন্স, এবং লাস্টে ডিড প্লাস V1 মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো নাও দ্য কোশ্চেন ইজ কোন টেন্স হবে। সো এইখানটাতে আমাকে বলে দিচ্ছে কোন টেন্স হবে। কুড। ভাইয়া টেন্স তো বোঝার এরকম হ্যাঁ, কোন লক্ষণ আছে? কি? হ্যাঁ, এই তো কুড ভাই হিসেব। সো কুড প্লাস V1, এখন বলেন কুড প্লাস V1 কোন টেন্স? পাস্ট। তাহলে কোনটা দিবেন, কোনটা দিবেন? ভাই অ্যান্সার তাহলে কোনটা? প্রেজেন্ট তো সমস্যা কি ভাই? প্রেজেন্ট থাকলে পর অঙ্কে পাস হয় না। প্রেজেন্ট থাকলে আমাকে ক্যান রিশেপ দিতে হবে। আপনি তো এখানে ওই টেন্সের সিকোয়েন্স মানেন নাই, আপনি তো ক্যান কুড দিয়ে খেলতেছেন। সো ক্যানের পাস্ট থেকে কুড এসছে। সো নর্মালি যদি আপনি এখানে বলতেন রেয়ারলি ডু এক্সপার্টস ফ্রম সাচ ডাইভার ফিল্ডস কোলাবরেট, তাহলে কুড হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে এখানে ক্যানই দিতে হবে। আপনি এইখানে পাস্ট করছেন বলেই ক্যানকে পাস্ট বানায় কুড করতে পারছেন, নাহলে পাস্ট বানায় কুড করতেই পারতেন না। একটু আগে ঠিক যেভাবে উইলকে উড করতেছিলেন একইভাবে ক্যানকে কুড করছেন, বুঝছেন কি? বুঝছেন? উম, মোটামুটি ভাইয়া। আচ্ছা, মোটামুটি বুঝেন আপাতত। ভাই এখানে আমি add দিছিলাম যে, কারণ হচ্ছে যে এটাতে পরে সাবজেক্টের জন্য তো যে ভার্ব সেটার জন্য তো ক্লজ মার্কার নাই, যেহেতু এ নাম্বারে সেটা V3 হিসাবে আছে, তাহলে ওইটা অ্যান্সার দিছিলাম। ক্লজ মার্কার নাই বলতে? কোলাবোরেটেড হ্যাঁ, কোলাবোরেটেড এর জন্য তো ভার্বের জন্য তো ক্লজ মার্ক এক্সট্রা করে দেওয়া নাই, যেমন এতে সি কই আর ক্লজ ডি তে মার্কার? ওই জন্যই তো দিছিলাম V3, যেহেতু ওইটাতে ক্লজ মার্কার লাগবে না, যেহেতু ই নাম্বার আর V3 হলে ক্লজ সি মার্কার নাম্বারে লাগে না এমন কোলাবোরেট। কিছু? এটা নন ফিনিট ভার্ব না তখন। নন ফাইনাইট ভার্ব কিভাবে হবে? আগে তো হ্যাভ দিয়ে দিচ্ছেন। হ্যাভ প্লাস ভি, শুধু V3 নন ফাইনাইট ভার্ব, এর আগে যদি হ্যাভ হ্যাজ হ্যাড চলে আসে, ওয়ান নন ফাইনাইট ভার্ব হতে পারবে? না বুঝছেন? সো আপনার লজিক তো কাজ করবে না। আচ্ছা, ক্লজ মার্কার নাই, আপনার ধারণা ভুল। এই যে এটা পরের জন্য না, পরে কোড আছে না। হ্যাঁ, তো রিলেটিভ ক্লজ মার্কার ও কি করছে, ও দুইটা ক্লজ কে যুক্ত করছে, এই একটা ক্লজ আর এই একটা ক্লজ। বুঝছেন? বুঝছি ভাইয়া। আচ্ছা ভাই, রিলেটিভ ক্লজ মার্কার আর রিলেটিভ প্রোনাউন কি আলাদা হয়? না, মানে এখানে ক্লজ মার্কারের কাজ করছে সেজন্য রিলেটিভ ক্লজ মার্কার বললাম আর কি। ওরা কি ও তো মাঝে রিলেটিভ মাঝে প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের কাজ না করে থাকতে পারে, শুধু ক্লজ মার্কারের কাজও করতে পারে এরকম? ভাইয়া, প্রোনাউন রিলেটিভ প্রোনাউন হচ্ছে মানেই ও ক্লজ মার্কারের কাজ করতেছে। হ্যাঁ, নাইলে ওর রিলেটিভ প্রোনাউন আমি বলতেই পারতাম না, নাইলে ওকে আমি বলতাম হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। মানে হু যখন ক্লজ মার্কারের কাজ করে না, তখন হু ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ওই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কাজ করে। আমি এটাকে রিলেটিভ প্রোনাউন বলি নাই, কারণ হুজ অ্যাকচুয়ালি প্রোনাউন না, এটা অ্যাডজেক্টিভ। এখন এই পার্থক্য আমি যেতে চাচ্ছি না আর কি, ইনভার্সন বোঝাতে চাই। এই পার্থক্য প্রোনাউন আর অ্যাডজেক্টিভের ক্লাসে বলা আছে, ওইখানে যে একটু করবেন আর কি। আচ্ছা। না ভাই করছি, ওইটাতে একটা প্রবলেম ফেস করছিলাম ওই জন্য, যেহেতু রিলেটিভ আচ্ছা, ঠিক প্রোনাউনের আছে। আগে দিয়ে অ্যান্টিসিডেন্ট খুঁজছিলাম, কিন্তু দেখা যাচ্ছে ইজ আছে এর আগে, দ্যাটের আগে। তো ওই জন্য একটু কনফিউজ হয়ে গেছিলাম, কারণ আচ্ছা, রিলেটিভ প্রোনাউনের আগে তো সাধারণত একটা অ্যান্টিসিডেন্ট থাকে। ওকে, পরের নিয়মে যাই। এখন ধরেন দুইটা ক্লজ দেওয়া, দুইটা ক্লজ দেওয়া, দুইটা ক্লজের ক্ষেত্রে কি হবে দেখেন। মনে রাখবেন কন্ডিশন বাদে অন্য কোনো ক্ষেত্রে আমরা ডিপেন্ডেন্ট ক্লজকে ইনভার্স করতে পারি না। কি বললাম?
কন্ডিশনাল সেন্টেন্স বাদে, কন্ডিশনাল সেন্টেন্সের ইনভার্সন তো আমি আপনাকে দেখাইছি একটু আগে। সো কন্ডিশনাল সেন্টেন্স কি কিন্তু আমরা ওই ইফ যুক্ত অংশটাকেই ইনভার্স করি, মনে করে দেখেন। সো কন্ডিশনাল সেন্টেন্স বাদে অন্য কোনো বাক্যে আমরা ডিপেন্ডেন্ট ক্লজকে ইনভার্সন করতে পারি না, অর্থাৎ শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ইনভার্সন হয়, শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ইনভার্সন হয়, ডিপেন্ডেন্ট ক্লজের ইনভার্সন হয় না। একমাত্র কোন ডিপেন্ডেন্ট ক্লজটার ইনভার্সন হয় সেটা হচ্ছে কন্ডিশনাল। বুঝছেন কি পর্যন্ত? So, বুঝতে এখানটাতে পারছি। আসেন। নট আনটিল আই স জন উইথ মাই ওন আইস। তো দেখেন এই যে নট আনটিল, এটা ক্লজ মার্কার যুক্ত অংশ। আমি কিন্তু এই জায়গাটাতে ইনভার্সন করি নাই, ইনভার্সন করছে দেখেন এই জায়গাতে, ডিড আই রিয়েলি বিলিভ। নট সিন্স লুসি লেফট কলেজ, এই যে সিন্স যুক্ত অংশ, এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ। সো দেখেন ডিপেন্ডেন্ট ক্লজ ইনভার্সন হয় নাই, ইনভার্সন কোথায় হয়েছে? হ্যাড শি হ্যাড সাচ এ ওয়ান্ডারফুল টাইম। সো দেখেন প্রিন্সিপাল ক্লজ ইনভার্সন হচ্ছে, ইনভার্সনটা প্রিন্সিপাল ক্লজে হবে, ইনভার্সনটা কখনোই ডিপেন্ডেন্ট ক্লজে হবে না যদি ওইটা কন্ডিশনাল সেন্টেন্স না হয়। সো এক্সাম্পল যদি সলভ করি তাহলে আরো ক্লিয়ার হবে। আমরা করেন 3 নাম্বার করেন আর 1 নাম্বার, আচ্ছা আগে 1 নাম্বার করেন, 1 নাম্বার করেন। ভাইয়া ওই যে নট বলেন। আনটিল, যেটা আনটিল তো যদি না মানে ইফ নট বুঝায় না, আবার এর আগে নট কেন, এটা বুঝলাম না। নট আনটিল হচ্ছে, দেখেন পাশাপাশি আপনি নট আনটিল বসাচ্ছেন। নট আনটিল কিন্তু পাশাপাশি অ্যাকচুয়ালি ছিল না, মানে অরিজিনাল বাক্যে যদি আমি যাই, ধরেন আমি বললাম যে আই উইল নট কাম আনটিল ইউ কাম। নর্মালি ধরেন বাক্যটা এরকম ছিল, না তুমি আসবে ততক্ষণ আমি আসবো না। এইটাকে যখন আমি ইনভার্স করতে গেছি তখন বাক্যটা এরকম হয়েছে, নট আনটিল ইউ কাম উইল আই কাম। বুঝছেন? জি So, ভাই, আপনি এখন যেটা বুঝছি। নট আনটিল, একটা নট হচ্ছে প্রিন্সিপাল ক্লজের নট, আর আনটিলটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজের আনটিল। নট আনটিলটা অ্যাকচুয়ালি এইভাবে পাশাপাশি বসতেছে। আপনি যখন মিনিং করবেন, মিনিং কিন্তু আর এই স্টাইলে হবে না, মিনিংটা এই স্টাইলে হবে। বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ করেন, 1 নাম্বারটা করো। বি অথবা ই। অথবা অথবা তো শুনবো না। ভাই ই। ওকে ফাইন,
নট আনটিল দিয়ে শুরু হয়েছে, নট আনটিল দিয়ে শুরু হয়েছে। সো এইটুকু হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ। সো ডিপেন্ডেন্ট ক্লজে দেখেন কোনো ইনভার্সন হয় নাই, ইনভার্সন হয়েছে কোন ক্লজে? প্রিন্সিপাল ক্লজ। সো ইনভার্স স্ট্রাকচার আছে এই দুইটাতে। এখন কুড ভার্সেস উড, এইটা এখন একটু মিনিং না করে আর পারা যাবে না। সো নট অনটিল দ্য কমিটি হ্যাড রিভিউড দ্য সাপ্লিমেন্ট এভিডেন্স, দেখেন সব আমরা মিনিং করতে যাব না যতক্ষণ না পর্যন্ত কমিটি মেম্বাররা অতিরিক্ত প্রমাণগুলো পুনরায় পর্যবেক্ষণ করবে না, ততক্ষণ পর্যন্ত ফাইনাল ভার্ডিক্ট দেওয়া সম্ভব না। এটা হচ্ছে মিনিং দাঁড়ায়। সো সম্ভব, সম্ভব না অর্থাৎ সক্ষমতা, সক্ষমতা বোঝাতে আমরা ক্যান বা কুড ব্যবহার করি। সম্ভাবনা এবং প্রস্তাব বোঝাতে আমরা উইল বা উড ব্যবহার করি। এটা মোডাল ভার্বের নিয়ম, যদিও মোডাল ভার্বের ক্লাসে চলে যায়, বাট চলে আসে আর কি সেন্টেন্স কারেকশন করাতে গেলে। সো সক্ষমতা বোঝাইতে আমরা ক্যান বা কুড ব্যবহার করি, এই কারণে অ্যান্সার বি, এই কারণে অ্যান্সার ই না। বাট যদি আপনি ই অ্যান্সার করেন তার মানে আপনি কনসেপ্টটা বুঝছেন, মানে ই অ্যান্সার করলে সমস্যা নেই, আপনি কনসেপ্টটা বুঝছেন, বাট এই কারণে আমরা ই বাদ দিচ্ছি, এই কারণে বি অ্যান্সার। ওকে, 3 নাম্বার করেন, তাহলে বুঝবো যে জিনিসটা বুঝছেন। বা ই। এ এ ওকে, ওয়েন যুক্ত অংশ ডিপেন্ডেন্ট ক্লজ। দেখেন হার্ডলির জন্য যেই ইনভার্সন হওয়ার কথা এটা এখানে করে ফেলছেন, হ্যাড, এরপরে দ্য ফাইনাল প্রোটোটাইপ, সাবজেক্ট, এরপরে বিন, মেইন ভার্ব। সো দেখেন এইখানটাতে ইনভার্সন হয়ে গেছে, ডিপেন্ডেন্ট ক্লজে কোনো ইনভার্সন হবে না। ডিপেন্ডেন্ট ক্লজে কোনো ইনভার্সন হবে না। ডিপেন্ডেন্ট ক্লজে যদি ইনভার্সন না হয় তাহলে ইনভার্সন এর স্ট্রাকচারে আছে এমন কোনো কিছু অ্যান্সার হবে না। কোনো কিছু ইনভার্সনের স্ট্রাকচারে নাই, সো খুব ভালো। তাহলে কোনো কিছু যদি ইনভার্সনের স্ট্রাকচারে না না থাকে, ও আছে একটা হোয়াট এভার, তাহলে ইনভার্সনের স্ট্রাকচারে আছে এমন কোনো কিছু অ্যান্সার হবে না। এক, দ্বিতীয় ব্যাপার, এইটা কি জানেন আপনারা সবাই? হার্ডলি ডট ডট ওয়েন, নো হ্যাঁ ভাইয়া। সুমার ডট ডট দেন, আর স্কার্সলি ডট ডট বিফোর। হ্যাঁ, সো এখানে দেন, দেন, অ্যাজ সবগুলা ভুল। এখন এ এবং ই এর মধ্যে দেখেন, ই তে আবার আমরা ইনভার্সন করছি, সো আমরা কি জানি? ডিপেন্ডেন্ট ক্লজ ইনভার্সন হয় না অ্যান্সারে, বুঝছেন? বুঝছি ভাইয়া। ওকে ফাইন। কন্ডিশনের ইনভার্সন আমি আপনার দেখায় ফেলেছি। 4 নাম্বারের এই ইনভার্সনটাও আমি আপনাদের বহুবার বলছি। আপনাদের কি মনে আছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমি একটা কথা বলেছিলাম যে প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হবে? এটা ঠিক প্রিপোজিশনাল ফ্রেজ না, এরা ফাংশনগতভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজ করে। প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং জেনারেলি স্থান বোঝায়।
এই সমস্ত জায়গাতে আমরা ইনভার্সন করতাম, এটা কি মনে আছে? যেমন এই বাক্যটাতে আসেন অন দ্য টেবিল, অন দ্য টেবিল দেখেন প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, রাউন্ড দ্য কর্নার প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং এর একটা স্থান প্রকাশ করতেছে। সো এই যে প্রিপোজিশনাল ফ্রেজ আমরা যখন বাক্যের শুরুতে নিয়ে আসছি তখনও আমরা দেখছি যে ইনভার্সন হয়। সো ইনভার্সন যখন হচ্ছে তখন সাবজেক্ট কে? এই যে এই জায়গাটাতে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। অল দ্য মানি এটা হচ্ছে সাবজেক্ট। দ্য নাইটস এটা হচ্ছে সাবজেক্ট। মনে রাখবেন এই নিয়মটা মেইনলি ইম্পর্টেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম। আমি একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের শিটে যাই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের শিটে যাই, আমি আপনাদের এইটা দিই, তাহলে আরো আবেদন করাই ফেলছিলাম কিছু। 12 নম্বরটা, 12 নম্বরটাতে আসে। 11 12 দুইটাতেই আসে, আমি 11 নম্বর আবার কেটে দিয়ে আরেকবার পড়া। সো 11 দেখেন প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শুরু। সো প্রিপোজিশনাল ফ্রেজ পাইছি। প্রিপোজিশনাল ফ্রেজ মানে এখানে ইনভার্সন ঘটছে। তো সাবজেক্ট কোথায় আছে? সাবজেক্ট এইজ এর পরে, ভার্বের পরে সাবজেক্ট। হিজ অ্যারোগেন্ট অ্যাজাম্পশন এটা হচ্ছে সাবজেক্ট। দা ক্লজেস এটা হচ্ছে সাবজেক্ট। সো হিজ অ্যারোগেন্ট অ্যাজাম্পশন এটা সিঙ্গুলার না প্লুরাল? এগুলো সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। সো ওয়্যার যে সমস্ত অপশন আছে বাদ, ওয়্যার যে সমস্ত অপশন আছে সেটা বাদ। ওকে, ই নাম্বার কেন ভুল? হিজ কনস্টিটিউয়েন্টস এরপরে ওয়্যার হবে, এখানে ওয়াজ দেওয়া বাদ, এই অ্যান্সার। 12 নম্বর নিজেরা করেন তো। প্রথমত দেখেন দ্য ক্লজেস, ক্লজেস যদি থাকে তাহলে কি লাইস নাকি লাই? লাই। লাই, ফাইন। এরপর টুকু সহজ, দেখেন দ্যাট, দ্যাট এর আগে আছে ক্লজেস, তো এটা প্লুরাল, প্লুরাল যদি হয় তাহলে কি ভার্বের সাথে এস বাই এস হবে নাকি হবে না? হবে না। হবে না। আচ্ছা, সো এটা তো করে ফেলছি, এটা আর আর কিছু নাই তো। 5 নাম্বার, 5 নাম্বার আপনি খুব একটা দেখবেন না, খুব একটা দেখবেন না। তারপরে দেখেন আর একটা স্পেশাল কেস আছে ইনভার্সনের, সেটা হচ্ছে বাক্যটা শুরু হবে এরকম সো দিয়ে। সো এরপরে যে সবসময় অ্যাডজেক্টিভই হবে তা না, অ্যাডভার্বও হইতে পারে প্লাস দ্যাট দিয়ে। হ্যাঁ, So এইটা হইতে পারে আমাদের আরেকটা, এই যে দেখেন সো বিউটিফুল, সো দিয়ে শুরু হয়েছে। সো ডিলিশিয়াস, সো দিয়ে শুরু হয়েছে। সো সো বিউটিফুল ওয়াজ দ্য গার্ল, এই যে ভার্ব এটা সাবজেক্ট, ওয়াজ দ্য ফুড ভার্ব সাবজেক্ট। সো সো আরেকটা কেস যেখানে আমাদের ইনভার্সন ঘটতে পারে, বাট দেন এগেন এটা আপনারা খুব বেশি দেখবেন না। আরেকটা স্পেশাল কেস হচ্ছে 6 নাম্বার, কখনো কখনো বাক্যের শুরুতে অ্যাডজেক্টিভ আসতে পারে, বাক্যের শুরুতে অ্যাডজেক্টিভ এসে ইনভার্সনের সৃষ্টি করতে পারে। এটাও খুব মানে খুবই খুবই রেয়ার কেস। যেমন এখানে দেখেন এই বাক্যটা নর্মালি ছিল এরকম, দ্য পাথস অফ সাকসেস, দ্য পাথস অফ সাকসেস আর সোর, এটা ছিল নর্মাল বাক্য। So এটা জাস্ট আমি উল্টায় লিখছি, সোর আর দ্য পথস অফ সাকসেস। সোর মানে হচ্ছে টক, হ্যাঁ মিষ্টি না। সো দ্য পথস এটা হচ্ছে সাবজেক্ট। সো দেখেন দ্য পাথস অনুযায়ী ভার্ব হচ্ছে আর। মোটা দাগে এই হচ্ছে ইনভার্সন। সো আমাদের ইনভার্সনে মেইনলি মনে রাখতে হবে হচ্ছে এই যে রুল নাম্বার 1, এই রুল নাম্বার 1, রুল নাম্বার 2 এবং রুল নাম্বার 4। এটা হচ্ছে আমাদের ইনভার্সনের অরিজিনাল নিয়ম। মানে এখান থেকে যদি কোশ্চেন আসে এই 1 2 4 থেকে আসবে। ওকে, সো আমি আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভাইয়া যাবো না, আমার একটা বিয়ের দাওয়াত ভাইয়া রয়েছে। দেন আমি হচ্ছে রেডি হয়ে বসে আপনাদের ক্লাস নিচ্ছি।
সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমি আজকে যাবো না, আপনাদের কালকে ক্লাস আছে 7:30টার সময়, আমি গ্রুপে জানাই দিব আবার। কালকে আমরা মডিফায়ার পড়বো, কালকেও আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ওই 5টা নিয়মে যেতে পারবো না। আমি যেই দিন আপনাদের মোডাল ভার্বের ক্লাস হবে, মোডাল ভার্বের ক্লাসের সাথে আমি আপনাদের মিসিং পার্টটা সলভ করবো। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্ত, থ্যাংক ইউ।